হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা হিট এক্সচেঞ্জার্স নিয়ে আলোচনা করব। প্রিভিয়াসলি আমরা স্টিম জেট ইজেক্টর নিয়ে আলোচনা করছিলাম ইন ডিটেলস। তো আমি চিন্তা করলাম আজকে হিট এক্সচেঞ্জার্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করা যাক। আজকে এই লেকচারটা ভালো করে শেষ করতে পারলে হিট এক্সচেঞ্জার্স রিলেটেড কোনো প্রবলেম আর থাকবে না। ওকে, তো দেরি না করে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কন্টেন্টসে। তো প্রথমেই কন্টেন্টসে আমি লিখে রাখছি যে কি আজকে আমরা আসলে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হোয়াট ইজ হিট এক্সচেঞ্জার্স। ওকে, দেন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশনগুলো নিয়ে হিট এক্সচেঞ্জার্সের। দেন টাইপস অফ ফ্লো, আমরা দেখব যে 3 টাইপের ফ্লো থাকে, প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো আর হচ্ছে ক্রস ফ্লো। এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। দেন শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয় যেটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স, ওইটা নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে। দেন এলএমটিডি, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, এটা নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব ক্লিনিং অফ হিট এক্সচেঞ্জার্স। ওকে, দেন ফিচার অফ অল শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স, দেন টিউব পিচ, দেন নাম্বার অফ পাসেস, দেন বাফলস, দেন সিলেকশন অফ ফ্লুইডস ফর শেল অ্যান্ড টিউব সাইড। এইবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে হিট এক্সচেঞ্জার্স কি। ঠিক আছে, তো হিট এক্সচেঞ্জার্স আর ডিভাইসেস ইন হুইচ হিট ইজ ট্রান্সফার্ড বিটুইন টু ফ্লুইডস অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার উইদাউট এনি মিক্সিং অফ দ্য ফ্লুইড। ওকে, তার মানে হিট এক্সচেঞ্জার্স একটা ডিভাইস, ঠিক আছে, যেখানে হিটের ট্রান্সফার হবে। ওকে, বিটুইন দুইটা ফ্লুইডের মধ্যে হিটের ট্রান্সফার হবে এবং দুইটা ভিন্ন টেম্পারেচারে থাকবে এবং ওই দুইটা ফ্লুইডের মধ্যে কোনো মিক্সিং হবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, মিক্সিং হওয়া যাবে না। ওকে, এইটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের ডেফিনেশন। তো এখানে আমরা কি দেখতেছি, এখানে যে কয়েক প্রকারের আমরা হিট এক্সচেঞ্জার্স দিয়ে রাখছি, এটাকে বলা হয় শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স। দেন এটা হচ্ছে স্পাইরাল টাইপ হিট এক্সচেঞ্জার্স। ওকে, এটাও শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স। আবার এটাও এক প্রকার শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, বাট এখানে কিন্তু আমরা দেখতেছি যে এখানে একটা ইউ এর মতো শেপ আছে, এই জন্য এটাকে বলা হয় ইউটিউব শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স আর কি। এটা হচ্ছে একটা অ্যানিমেশন আমি এখানে দিয়ে রাখছি যে আমাদের যে শেল সাইড দিয়ে এই যে ফ্লুইড পাস করতেছে। ওকে, আবার টিউব সাইড, এই যে এদিক দিয়ে টিউব সাইডের ফ্লুইড ইন হচ্ছে আর ঘুরে এই রাস্তা দিয়ে আবার ফ্লুইড আউট হচ্ছে এই দিক দিয়ে। ওকে, তো এটা হচ্ছে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স একটা অ্যানিমেশন আমি দেখায় রাখছি, আমি পরেও আবার এই অ্যানিমেশনের ডিটেলস আলোচনা করব। ওকে, তো এটা ছিল মোটামুটি হিট এক্সচেঞ্জার্সের ইন্ট্রোডাকশনটা আর কি। এবার আমি আসি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হিট এক্সচেঞ্জার্স। ওকে, যে ক্লাসিফিকেশন এবার আমাদের বুঝতে হবে। ওকে, যে হিট এক্সচেঞ্জার্স আর নর্মালি ক্লাসিফাইড ডিপেন্ডিং অন দ্য ট্রান্সফার প্রসেস অকারিং ইন দেম। তার মানে আমরা হিট এক্সচেঞ্জার্সকে আমরা নর্মালি ক্লাসিফাই করি ডিপেন্ডিং অন দ্য ট্রান্সফার প্রসেস। ঠিক আছে, অ্যামংস্ট অফ অল টাইপ অফ এক্সচেঞ্জার্স শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স আর মোস্ট কমনলি ইউজড। হ্যাঁ, আমি আগেই বললাম যে যতগুলো হিট এক্সচেঞ্জার্স আছে বা যত ধরনের হিট এক্সচেঞ্জার্স আছে তার মধ্যে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স সবচাইতে বেশি পরিমাণ ইউজ করা হয় ইন্ডাস্ট্রিতে। ওকে, আচ্ছা, তো আমি এখানে এই যে ক্লাসিফিকেশন দিয়ে রাখছি যে প্রথমে কি আছে, হিট এক্সচেঞ্জার্সের দুই প্রকার হতে পারে, রিজেনারেটিভ টাইপ আর একটা হচ্ছে রিকুপারেটিভ টাইপ। ওকে, রিজেনারেটিভ আবার দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে ফিক্সড ম্যাট্রিক্স রিজেনারেটর আর একটা হচ্ছে রোটারি রিজেনারেটর। ওকে, রোটারি রিজেনারেটর আবার দুইভাবে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ডিস্ক টাইপ আর একটা হচ্ছে ড্রাম টাইপ। এবার রিকুপারেটিভ সেম দুই প্রকার হইতে পারে, ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ, ইনডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ। ওকে, আর ইনডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ আবার 3 প্রকার হয়ে থাকে সাধারণত, সেটা হচ্ছে টিউবুলার, এক্সটেন্ডেড সারফেস এবং প্লেট। টিউবুলার আবার 3 প্রকার, শেল অ্যান্ড টিউব, স্পাইরাল টিউব, ডাবল টিউব। ওকে, দেন শেল অ্যান্ড টিউবকে আবার দুই ভাগে ডিভাইড করা হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড টিউব ফিট, একটা হচ্ছে রিমুভেবল বান্ডল। এখন যেটা রিমুভেবল বান্ডল সেটা আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ফ্লোটিং হেড আর একটা হচ্ছে ইউটিউব। খুব ইম্পর্টেন্ট এই দুইটা। দেন এক্সটেন্ডেড সারফেস যে হিট এক্সচেঞ্জার্স আছে সেটাকে আবার দুই ভাগে ডিভাইড করা হয়ে থাকে, একটা হচ্ছে ফিন টিউব আর একটা হচ্ছে ফিন্ড প্লেট। প্লেট যেটা আছে সেটা আবার 3 ভাগে ডিভাইড করা হয়ে থাকে, একটা হচ্ছে গ্যাসকেটেড প্লেট, একটা স্পাইরাল প্লেট আর একটা হচ্ছে ল্যামেলা। ওকে, তো এটা হচ্ছে ডিটেলস একটা ক্লাসিফিকেশন, বাট বইয়ে আমরা যদি দেখি, বইয়ে আসলে এত ডিটেলস খুব কম বইয়ে দেওয়া আছে। বইয়ে নর্মালি এই যে এটা দেওয়া থাকে যে হিট এক্সচেঞ্জার্স ক্যান বি গ্রুপ ইন্টু 3 ব্রড ক্লাসেস। ওকে, সেটা কি সেটা হচ্ছে ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার্স অর রিকুপারেটরস, যেটা আমরা প্রিভিয়াসলি বললাম। দেন স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার্স অর রিজেনারেটরস। আরেকটা থাকে হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার্স অর মিক্সচার্স। ওকে, তো আমি এক এক করে আসি।
যেটা সেটা হচ্ছে এই যে প্রথম যেই ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার্স অর রিকুপারেটরস। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এটাকে কেন ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার্স বলা হচ্ছে আর রিকুপারেটরস বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা যে আমরা যদি খেয়াল করি এখানে কি দেখতেছি যে এই দিক দিয়ে আমাদের এই যে মানে টিউব সাইড দিয়ে কি হচ্ছে, ফ্লুইড ইন হচ্ছে এই দিক দিয়ে, আর এদিক দিয়ে কি হচ্ছে, ফ্লুইড আউট হয়ে যাচ্ছে, তাই কিনা? ওকে, আর শেল সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এই দিক দিয়ে এন্টার করতেছে, ওকে, আর এই দিক দিয়ে কি হচ্ছে, আউট হয়ে যাচ্ছে। ওকে, এখন বিষয়টা আমাদের একটু মানে এটা একটু বুঝতে হবে যে এখানে কিন্তু যখন শেল সাইড দিয়ে যখন আমাদের মানে হিট এন্টার করতে মানে হট ফ্লুইড যেটা আছে সেটা যখন এন্টার করতেছে, ঠিক আছে, তখন কি হয়, তখন এই যে ও হিট এক্সচেঞ্জ করে, ঠিক আছে, মানে যখন এই যে শেল সাইড দিয়ে যখন এন্টার করতেছে, এরপরে আবার এই দিক দিয়েও কি মানে আমার ফ্লুইড আসতেছে না, মানে টিউব সাইড দিয়ে এই দিক দিয়েও তো মানে টিউব সাইড দিয়ে ফ্লুইড কি যাচ্ছে, তাই কি না? ওকে, আবার এই দিক আবার কি বলে শেল সাইড দিয়েও তো ফ্লুইড যাচ্ছে, তো যেহেতু শেল সাইডের আমাদের যে ফ্লুইডটা আছে সেটা আমি ধরে নিছি হট, আর কোল্ড যেটা সেটা হচ্ছে টিউব সাইডে, তাহলে অবশ্যই কি এই যে যে সারফেসটা আছে, আমি যদি আরেকটা কালার নেই, এই যে আমাদের সাপোজ ব্লু যদি নেই, এই যে যে সারফেসটা আছে, এই যে আমি হাইলাইট করতেছি, এই সারফেস এরকম, এই যে টোটাল সারফেস আছে এরকম, তারপরে আবার সেম উপরেরটার ক্ষেত্রে যায়, এর টোটাল সারফেসে কি হবে, এই হট যে ফ্লুইডটা আছে যেটা শেল সাইডে, সেইখান থেকে কি হবে, হিট এইখানে যাবে না, মানে কি বলে আমাদের যে মেইন যে কোর ফ্লো আছে আর বাল্ক ফ্লো আছে টিউবে, ওইখানে আমার হিটটা চলে যাবে, ঠিক আছে? কিভাবে যাবে আমরা এটাও জানি যে কি বলে এই যে এখান থেকে যখন মানে ম্যাটেরিয়াল যতটুকু মানে হিট যেটা আছে মানে আমাদের যে শেল সাইডে, সেইখান থেকে যখন ম্যাটেরিয়ালের মধ্যে ঢুকবে তখন কি বাই কন্ডাকশন হিট এক্সচেঞ্জ হবে, আর ওই ম্যাটেরিয়ালের বডি থেকে যখন মানে কোর যে ফ্লো আছে টিউবের মধ্যে ওখানে যখন যাবে তখন কি হবে, বাই কনভেকশন হিট ফ্লো হবে, ঠিক কিনা? ঠিক আছে, তো এইভাবে আমাদের কি হবে, হিটের ট্রান্সফার হবে। ওকে, আর এই জন্য যেহেতু এখানে কি হচ্ছে যে ট্রান্সফার হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় যে ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার্স অর রিকুপারেটরস। আমি বোঝাইতে পারছি আশা করি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা আমি মানে রিজেনারেটরে যাওয়ার আগে সেটা আমি বলে রাখি যে আমাদের একটা মানে কনভেনশন আছে, ঠিক আছে, যে আমাদের যদি উপর থেকে, ঠিক আছে, মানে একটা থাকবে না যে আমি যদি উপর এই যে যেরকম এইখান থেকে এখানে কি দিচ্ছি, আমি নিচ থেকে ফ্লুইড টেল সাইডে ফ্লুইড দিচ্ছি আর এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে এবং আমি বলতেছি যে এটা হট ফ্লুইড, ঠিক কিনা? আবার সেম জিনিস আমি এইদিকে বলতেছি এটা কোল্ড, মানে টিউব সাইড দিয়ে। এখন আমি কিভাবে আসলে বুঝবো, ঠিক আছে, যে কোন দিকে হট দিব কোন দিকে কোল্ড দিব, ঠিক কিনা? তো এটা আসলে ডিপেন্ড করে একটা প্রসেস, মানে প্রত্যেকটা প্রসেসের উপর ডিপেন্ড করে। ওকে, তবে একটা থাম রুল আমরা বলতে পারি বা কনভেনশন আছে আর কি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি আমাদের কোল্ড ফ্লুইড থাকে সেটা নিচে দেওয়া হয়, ঠিক আছে, আর আমাদের যে হট ফ্লুইডটা আছে সেটা উপরে দেওয়া হয়, কারণ হট ফ্লুইড উপরে দিলে ওটা যখন নিচ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে, তখন ওর টেম্পারেচার কমে যাবে, ঠিক আছে, আর আমাদের যেই কোল্ড ফ্লুইডটা আছে ওটা যখন নিচে আমরা দিব তখন উপরে যেতে যেতে ও গরম হয়ে যাবে, ঠিক আছে। সাধারণত মানে মানে এইভাবে আসলে কনভেনশন ধরা হয়, কারণ ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় এইভাবেই আসলে মানে বাই ডিফল্ট এইটাই বেশি প্রেফার করা হয়। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা আসি সেটা হচ্ছে স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার্স অর রিজেনারেটরস। ওকে, স্টোরেজ টাইপ কেন বলা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার্স, কারণ এখানে হিট স্টোর করা হয় প্রথমে। এখন প্রশ্ন আসবেই যে হিট কিভাবে স্টোর করা হয়, তো তার জন্য আমি এখানে একটা কথা আছে, ম্যাট্রিক্স আছে না, এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সে কি হয়, হিটকে প্রথমে ক্যাপচার করা হয় বা এখানে হিট অ্যাবজর্ব হয়, ঠিক আছে। যখন এই যে হট ফ্লুইড ইন হচ্ছে, যে এদিক দিয়ে হট ফ্লুইড আসতেছে না, এদিক দিয়ে কিন্তু হট ফ্লুইড ইন করতেছে, এই হট ফ্লুইড যখন এই যে এই দিক দিয়ে যখন
পাস করবে, মানে ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে যখন পাস করবে, পাস করে যখন এই দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে, তাই কিনা? তো যখন পাস করবে তখন কি করবে, এটার যে এনার্জি আছে ওই এনার্জি অ্যাবজর্ব করবে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে, আর তার দেন হচ্ছে আমার এই দিক দিয়ে ও আউট হয়ে যাবে। এরপরে কি হবে, যখন আমাদের দরকার পড়বে, ঠিক আছে, যখন আমাদের কোল্ড ফ্লুইডকে আমাদের হট করার দরকার পড়বে, ঠিক আছে, তখন আমি এই দিক দিয়ে কি করব, কোল্ড ফ্লুইডকে ইন করাবো, এই দিক দিয়ে আমি ইন করাইলাম, ঠিক আছে। এরপরে কি হবে, অবশ্যই ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে ও পাস করবে এদিক দিয়ে। এরপরে ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে যখন পাস করবে তখনই কি হবে, হিটের এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ করে এই দিক দিয়ে ও আউট হয়ে যাবে, ঠিক আছে। তো কি হইলো, যে কিছুক্ষণ টাইম কিন্তু এই ম্যাট্রিক্সটা হিটকে আগে অ্যাবজর্ব করলো, দেন যখন কোল্ড ফ্লুইড আসলো তখন ও হিটটা রিলিজ করলো। ওকে, যেহেতু এখানে স্টোর করতেছে এনার্জি বা হিট, এই জন্য হচ্ছে এটা একটা স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার্স অর রিজেনারেটরস। ওকে, আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার্স অর মিক্সচার্স। ওকে, এখন এইটা হচ্ছে একটা ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার্স অর মিক্সচার, কারণ এটা হচ্ছে একটা কুলিং টাওয়ারের একটা আসলে চিত্র, ঠিক আছে। তো কুলিং টাওয়ারের পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিটেলস বুঝতে চাইলে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও করে রাখছি, সেটা দেখা যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে কোথায় পাবো ভিডিওটা আমি ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, অথবা এখানে যে আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করলেই আমার কি বলে কুলিং টাওয়ারের এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তো আই বাটনে ক্লিক করলেই হচ্ছে আর কি। আচ্ছা, তো এখন আসি সেটা হচ্ছে যে আমাদের যে বললাম যে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার্সের একটা এক্সাম্পল হচ্ছে কুলিং টাওয়ার, ঠিক আছে। এখন প্রশ্ন যে কিভাবে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হয়, ঠিক কিনা? তো সেটা বুঝতে গেলে এই দিক দিয়ে আমার প্রসেস থেকে যে হট ফ্লুইডটা আছে না, এই দিক দিয়ে এই লাইন দিয়ে সাপোজ আসতেছে, আর এইখানে নজল আছে, এগুলো হচ্ছে সব নজল দিয়ে যখন এই হট ফ্লুইড যখন বের হয়ে যাবে তখন ওর একটা হালকা টেম্পারেচার ড্রপ হবে, কারণ জুল থমসন এফেক্ট। ওকে, তো টেম্পারেচার যখন ড্রপ হইলো তখন কি হচ্ছে, এইখানে মোটামুটি টেম্পারেচার ড্রপ হইলো, মোটামুটি তো গরম, ঠিক কিনা? তো এখানে কি হয়, কলামের যে ডেন্সিটিটা, মানে কলামের ভিতরের যেই স্পেসের যে ডেন্সিটিটা, এটা অনেকটা কম থাকে। ওকে, কারণ ওখানে টেম্পারেচার অনেক হাই, এর জন্য কি হয়, প্রেশারটা আবার কমে যায়, ঠিক আছে। আর বাইরের প্রেশার তো অনেক বেশি থাকে, মানে অ্যাটমসফেরিক প্রেশারের থাকে আর কি। তো কি হয়, এই সাকশন হয়, ওকে, এই এয়ারের এদিক দিয়ে সাকশন হয়ে উপরে চলে যায় এবং অনেক এয়ার একসাথে যাইতে থাকে। যখনই এয়ার যাইতে থাকলো, এইখানে এসে কি হবে, হট ফ্লুইড যেটা সাপোজ ওয়াটারের সাথে এয়ারের একটা কি হবে, কন্ট্যাক্ট হবে না, এর ফলে কি হবে, হিট এক্সচেঞ্জ হবে এবং কিছু পরিমাণ মাস ট্রান্সফারও হয়ে ড্রিপ এলিমিনেটরস যেটা আছে, এখানে কিছুটা ময়েশ্চার এখানে অ্যাবজর্ব হবে এবং বাকি কিছু ময়েশ্চার নিয়ে এই যে এয়ার যেটা ছিল, এয়ার তো গরম হয়ে গেছে আর ওয়াটার তো ঠান্ডা হয়ে এই যে নিচে দিয়ে নেমে এই ওয়াটারের বেসিনে চলে গেছে। তো ওই যে হট এয়ারটা কিছুটা পরিমাণ ময়েশ্চারযুক্ত যে এয়ার আছে, ঠিক আছে, সেই এয়ার এই উপর দিয়ে ও আমাদের যে বাইরে বা এনভায়রনমেন্টে চলে যাবে, ঠিক আছে, মানে কুলিং টাওয়ারের উপর দিয়ে বাইরে চলে যাবে। এবং কিভাবে যাবে সেটাও আমরা জানি, যে একদম উপরে যে আমাদের যে মানে কুলিং টাওয়ার থাকে, ওই একদম উপরে আমাদের প্রেশারটা অনেক মানে হাই হয়ে যায়, ঠিক আছে, অনেকটাই হাই হয়ে যায় এবং আমাদের যে এনভায়রনমেন্ট আছে ওই এনভায়রনমেন্টের যে প্রেশারটা ওটা মোটামুটি কম থাকে। এই জন্য কী হয়, আমার যে এই যে এয়ার যেটা আছে ময়েশ্চারযুক্ত এয়ার, ওটা বাইরে চলে যায়। তো আমি আশা করি বুঝাইতে পারছি। যদি না বুঝতে মানে কেউ না পারে যে কুলিং টাওয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল, সে চাইলে আমি আগেই বললাম যে আমার মানে কুলিং টাওয়ারের যে ভিডিওটা আছে ওটা দেখতে পারে। তো ওকে, আমি আর এখানে ইন ডিটেলস আর বলতেছি না। তো এখানে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ কেন বলা হলো, কারণ এখানে এয়ার এবং ওয়াটার মানে একসাথে কন্ট্যাক্ট হচ্ছে, এই জন্য হচ্ছে এটা একটা ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার্স। ওকে, এবার আসি খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টাইপস অফ ফ্লো ইন হিট এক্সচেঞ্জার। ওকে, তো 3 ধরনের ফ্লো হয়ে থাকে একটা হিট এক্সচেঞ্জারের মধ্যে। একটা হচ্ছে প্যারালেল ফ্লো, একটা হচ্ছে কাউন্টার ফ্লো, আর একটা হচ্ছে ক্রস ফ্লো। এখন প্রথমে এটা হচ্ছে প্যারালেল ফ্লো, ওকে, যুক্ত একটা হিট এক্সচেঞ্জার। এখন কেন প্যারালেল ফ্লো, এটা তো বুঝতে হবে। কারণ এটা একটা প্যারালেল ফ্লো এই কারণে যে আমাদের যেই কি বলে, এই যে এটা হচ্ছে আমাদের টিউব সাইড দিয়ে যে ফ্লোটা হচ্ছে সেটা তো এই দিকে। আর আমি যদি এবার চিন্তা করি আমাদের যেই শেল সাইড দিয়ে যেই ফ্লোটা আছে, এই যে এদিক দিয়ে তো শেল সাইড দিয়ে আমার ফিড ইন করতেছে না, আর এদিকে আউট হয়ে যাচ্ছে। তো শেল সাইডের ফ্লোটাও কিন্তু এই ডিরেকশানে। এখন প্রশ্ন, এটা কিভাবে সম্ভব?
শেল সাইডের ফ্লুইডটা তো এই দিক দিয়ে তো এন্টার করতেছে, হ্যাঁ এই দিক দিয়ে এন্টার করতেছে, বাট তারপরে কি এই দিক দিয়ে এন্টার করার পর এই দিকে চলে যাচ্ছে না, তাহলে কি মানে রিলেটিভলি দেখে মনে হচ্ছে না যে আসলে এই দিকে ফ্লোটা হচ্ছে, ঠিক আছে, এই জন্য আর কি এই দিকে। তো যেহেতু দুইটার মধ্যে যে মানে আমাদের যে টিউব সাইড এবং আমাদের যেই শেল সাইডের যেই ফ্লোয়ের ডিরেকশন দুইটা সেম দিকে, ওকে, এই জন্য এটা হচ্ছে প্যারালাল ফ্লো। আর দেন হচ্ছে কাউন্টার ফ্লোয়ের ক্ষেত্রে আমাদের যে শেল সাইডের ফ্লুইডটা এই দিক দিয়ে এন্টার করতেছে, এর ফলে কি হচ্ছে এই দিক দিয়ে কি ও ঘুরে যাচ্ছে না, এই দিক দিয়ে ঘুরে দেন এই যে উপর দিয়ে ও বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে শেল সাইডের ফ্লোটা হচ্ছে এই দিকে, আর আমাদের যেই টিউব সাইডের যে ফ্লোটা আছে সেটা কোন দিকে হচ্ছে, সেটা হচ্ছে এই দিকে, ঠিক কিনা। যেহেতু দুইটার মধ্যে 180 ডিগ্রি কোণ করে আর কি আছে, দুইটা আমাদের বিপরীত দিকে আছে না, এই যে শেল সাইডের ফ্লো আর আমাদের যে টিউব সাইডের ফ্লোয়ের ডিরেকশন দুইটা বিপরীত দিকে, এই জন্য এটা হচ্ছে কাউন্টার ফ্লো। আর এই যে হিট এক্সচেঞ্জার এটা হচ্ছে কাউন্টার ফ্লো টাইপ হিট এক্সচেঞ্জার। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ক্রস ফ্লো। এটা ক্রস ফ্লো টাইপ হিট এক্সচেঞ্জার, কারণ আমাদের যে শেল টিউব সাইডের যেই ফ্লোটা আছে সেটা এই দিকে, বাট আমাদের যেই শেল সাইডের যে ফ্লুইডটা আছে তার ফ্লো কিন্তু ঠিক এই যে এই বরাবর, ঠিক কিনা। ওকে, তার মানে কি হচ্ছে 90 ডিগ্রি কোণ না এদের মাঝখানে, পারপেন্ডিকুলার। ওকে, এই জন্য এটা কি ক্রস ফ্লো হলে কি হয়, মানে একটা ফ্লো আর একটা ফ্লো এর উপর পারপেন্ডিকুলার হয়। ওকে, এবার আসি শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স। ওকে, কি শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয় যে হিট এক্সচেঞ্জার, সেটার আমি এই যে কি বলে একটা দিয়ে রাখছি, ডায়াগ্রাম দিয়ে রাখছি। তো এই যে এটা হচ্ছে আমাদের কি এর বাফল প্লেট। ওকে, মানে আমি কি বলা যায় যে এটার হচ্ছে আচ্ছা আগে আমি লেজার পয়েন্টার নিই, এটা হচ্ছে আমাদের বাফল প্লেট, ঠিক আছে। আমি মানে কম্পোনেন্টসগুলো বলতেছি, কি কি কম্পোনেন্টস আছে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্সে। এটা বাফল প্লেট, এটা হচ্ছে টিউব সাইড কানেকশন। ওকে, এদিক দিয়ে ফ্লুইড মানে হয় কি বলে আমাদের ফ্লুইড হচ্ছে যে ইন অথবা আউট হবে আর কি। ওকে, আমাদের প্রসেসের উপর নির্ভর করবে আর কি, ঠিক আছে, ইনলেট অথবা আউটলেট যেটাই হোক। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ফ্রন্ট চ্যানেল, ঠিক আছে, যে পার্টটা হচ্ছে ফ্রন্ট চ্যানেল। দেন হচ্ছে আমাদের ড্রেনিং সিস্টেমের জন্য ড্রেইন পার্টটাও আছে। ওকে, যে ড্রেইন, এটা এদিক দিয়ে ড্রেইন করে দেওয়া হয় যদি আমাদের এক্সট্রা মানে ফ্লুইড থাকে আর কি। দেন হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমাদের কি, এই যে আমি বলে আমাদের যে টিউব বান্ডেল, এগুলো হচ্ছে আমাদের টিউব বান্ডেল, ঠিক আছে। আর টিউব বান্ডেলকে সাপোর্ট দেওয়ার জন্য আছে আমাদের টিউব শিট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে লিফটিং লাগ, দেন আছে বাফল কেন দরকার, বাফল দরকার হচ্ছে আমাদের টার্বুলেন্স ক্রিয়েট করার জন্য, কারণ টার্বুলেন্স ক্রিয়েট হলে আমাদের হিট ট্রান্সফার ভালো হয়। আমরা আরও বাফলস নিয়ে ডিটেলস আলোচনা করব। দেন এটা হচ্ছে আমাদের শেল, আবার এখানে আছে এক্সপানশন জয়েন্ট। ওকে, এক্সপানশন জয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে যে শেল কি মেটাল বডি, তো মেটাল বডি তো থার্মাল একটা এক্সপানশন হয়, ঠিক আছে, টেম্পারেচারের যখন কন্ট্যাক্ট আছে তখন তো থার্মাল এক্সপানশন হইতেই পারে, এই জন্য কিছুটা এক্সপানশন যাতে হয় এই জন্য এক্সপানশন থাকে, মানে এক্সপানশন করার করে দেওয়া থাকে আর কি, শেল যাতে এক্সপানশন হইতে পারে। তো এটা হচ্ছে আমাদের সেই এক্সপানশন জয়েন্ট। দেন আছে শেল সাইড কানেকশন, ঠিক আছে। দেন ভেন্ট করার একটা সিস্টেমও আছে, যদি ভিতরে কোনো এয়ার বা আমাদের আনওয়ান্টেড কোনো ফ্লুইড থাকে, কম্প্রেসিবল ফ্লুইড, এদিক দিয়ে ভেন্ট করে দেওয়া হয় আর কি। এটা হচ্ছে আমাদের রেয়ার চ্যানেল, এটা হচ্ছে লেগস। দেন ইনফোর্সিং প্যাড এটাকে বলা হয়, এই যে এইটাকে, ঠিক আছে। তো মোটামুটি এটাই হচ্ছে একটা মানে মেজর আর কিছু মাইনর কম্পোনেন্ট শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্সের। এবার আসি যেটা, সেটা হচ্ছে এলএমটিডি, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে বোঝাটা দরকার, ঠিক আছে, খুব ভালো করে এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, এলএমটিডির কনসেপ্টটা। তো প্রথমেই আছে প্যারালেল ফ্লো হিট এক্সচেঞ্জার্স, এটা হচ্ছে আমাদের একটা প্যারালেল ফ্লো হিট এক্সচেঞ্জার্স, আর এটা হচ্ছে আমাদের একটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার্স, আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার প্রোফাইল, ঠিক আছে। কিভাবে এই মানে এরকম টেম্পারেচার প্রোফাইল হলো একটু বোঝানো যাক। আমাদের যেই শেল যেটা আছে, শেল সাইড দেখি এদিক দিয়ে হট ফ্লুইডটা সাপোজ এন্টার করতেছে, আর এদিক দিয়ে হট ফ্লুইড যেটা আছে সেটা সাপোজ আউট হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে আমি প্রথমে বললাম যে সাপোজ আমি ধরে নিলাম শেল সাইডের যে ফ্লুইডটা আছে তার টেম্পারেচার TH1। ওকে, দেন হচ্ছে ওর টেম্পারেচার কমে সাপোজ TH2 হলো এই পজিশন, এইখানে আউটলেটে। এখন তাহলে কেন মানে ওর টেম্পারেচার কমলো, কারণ হিট ট্রান্সফার হয়েছে। ওকে, এখন হিট ট্রান্সফার হয়ে এই যে শেল সাইড দিয়ে যেই কোল্ড ফ্লুইডটা ছিল ওইখানে ও হিট ট্রান্সফার করে দিছে।
ওকে, এর ফলে কি হয়েছে, এই যে টিউব সাইডের যে কোল্ড ফ্লুইডটা ছিল ওইটার ইনিশিয়াল টেম্পারেচার সাপোজ যদি TC1 হয়, তাহলে হিট মানে অ্যাবজর্ব করার পরে ওর টেম্পারেচার গেইন করবে, রাইজ হবে। তো ফলে কি হয়ে গেল, এই পজিশনে, এই আউটলেট পজিশনে এসে ওর টেম্পারেচার হয়ে গেল সাপোজ TC2। এখন আমি কি দেখতেছি এইখানে, যে আমি যদি সাপোজ একটা কলম পেন নেই, তাহলে আমি এই যে মানে চিত্রটা আছে, এই চিত্রতে আমি কি দেখতেছি, এই যে প্রথম যে চিত্রটা, এই চিত্রটাতে আমি কি দেখতেছি, যে আউটলেটের এই জায়গাতে একটু ফোকাস করি, আউটলেটের টেম্পারেচার কিন্তু এই যে TH2 কিন্তু বেশি না। ঠিক আছে, আমি এটা লিখি যদি একটু, আসলে গ্রাফিক্স ট্যাবলেট নাই তো এই জন্য আসলে লিখতে একটু টাইম লাগে আর কি। তবে আমি গ্রাফিক্স ট্যাবলেট খুব তাড়াতাড়ি আসলে ইনস্টল করব। তো TH2 কিন্তু আমাদের বেশি, কার চাইতে, TC2 এর চাইতে। এটা আমাদের একটা রিমার্ক করে রাখলাম, বা রিমার্কেবল একটা বিষয়। ঠিক আছে, প্যারালাল ফ্লো এর ক্ষেত্রে তার মানেটা কি, তার মানে হচ্ছে আমরা যে ফ্লুইডটাকে, ঠিক আছে, আমরা যে ফ্লুইডটাকে মানে কোল্ড ফ্লুইডটাকে যে গরম করতে যাচ্ছি, এখানে কিন্তু খুব সেই পরিমাণ গরমটা হচ্ছে না। অথবা আমি উল্টোভাবে বলতে পারি, আমাদের যে হট ফ্লুইডটা ছিল ওইটা যখন হিট ট্রান্সফার মানে হিট ছেড়ে দিয়ে যখন আউটলেটে যাচ্ছে, তখন ওর টেম্পারেচার কিন্তু খুব একটা কমতেছে না। তার মানে এক কথায় ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার কিন্তু প্যারালাল ফ্লো এর ক্ষেত্রে কিন্তু কম হচ্ছে, এটা আমরা কিন্তু ইনডিরেক্টলি বুঝতেছি। আচ্ছা, এবার সেম জিনিসটা এবার আমরা যদি কাউন্টার ফ্লো এর ক্ষেত্রে আসি, ওকে, তো এই দিক দিয়ে আমার হিট প্রথমে এন্টার করলো, এই জন্য এটা TH1, ওকে, আর দেন হচ্ছে ও হিট ট্রান্সফার করে TH2 হইলো। আর এরপরে এই দিক দিয়ে এবার মানে কাউন্টার ফ্লো যেহেতু, তাহলে ডিরেকশন তো আমার চেঞ্জ হইতে হবে, এই দিক দিয়ে এবার আমি এন্টার করাইলাম ফ্লুইডটা, কোল্ড ফ্লুইডটা। তাহলে ওর সাপোজ প্রথম ইনিশিয়াল টেম্পারেচার ছিল TC1, দেন ফাইনাল টেম্পারেচার মানে এইখানে এসে ওর টেম্পারেচার হয়ে গেল TC2। ওকে, এখন আমি কি দেখতেছি, এই এই চিত্রটার দিকে যদি আমি একটু খেয়াল করি, আমি এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এবার আউটলেটের দিকে আমি যদি একটু এইদিকে একটু তাকাই, এখানে আমি কি দেখতেছি, এখানে আমি যদি দেখি আর এইখানেও একটু খেয়াল করি, ঠিক আছে, মানে এইটা আর এইটা আর কি, মেইনলি এই দুইটার দিকে একটু খেয়াল করি। ঠিক আছে, এইটা না আর কি, এই দুইটার দিকে একটু খেয়াল করি। তো এখানে কি দেখতেছি, আমাদের TC2 কিন্তু বড় কার চাইতে, TH2 এর চাইতে, ঠিক কিনা, আমি আগে লিখি, TC2 আমাদের বড় TH2 এর চাইতে। তার মানেটা কি, তার মানে হচ্ছে এখানে ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, TH2 এর চাইতে। ঠিক আছে, কারণ ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার না হইলে আমাদের কোল্ড ফ্লুইডটা তো ভালো পরিমাণ গরম হয়ে গেছে, ঠিক কিনা, এবং হট ফ্লুইডটা অনেকটাই ওর টেম্পারেচার ড্রপ হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই টেম্পারেচার হারাইছে। তাহলে অবশ্যই এখানে ইফিশিয়েন্ট একটা হিট ট্রান্সফার হয়েছে। এই জন্য কাউন্টার ফ্লো টাইপ হিট এক্সচেঞ্জার্স বা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারে আসলে বেশি প্রেফার করা হয়, ঠিক আছে, কারণ এখানে ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার হয়। ওকে, আচ্ছা, এরপরে LMTD ইকুয়েশন আমি নিচে দিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের LMTD ইকুয়েশন, আমরা জানি এটা হচ্ছে আমাদের LMTD ইকুয়েশন, যে ডেল্টা TM অথবা ডেল্টা LM দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, যে TH2 মাইনাস TC2 মাইনাস TH1 মাইনাস TC1 ডিভাইডেড বাই লন, এই যে পুরোটা ডিভাইডেড বাই এই যে পুরোটা, এটা হচ্ছে LMTD ইকুয়েশন। আমরা জানি কাউন্টার ফ্লো, প্যারালাল ফ্লো, যেটাই হোক ইকুয়েশন ইন জেনারেল এটাই হয় আর কি, বাট কাউন্টার ফ্লোয়ের ক্ষেত্রে একটু মানে এখানে একটু চেঞ্জ হবে আর কি। ওকে, আমি আশা করি এটা অনেকেই জানে, ঠিক আছে, কারণ এটা যেহেতু আসলে মানে ইন জেনারেল মানে সবার জন্য, ঠিক আছে, তো কিছুটা পরিমাণ প্রিলিমিনারি আইডিয়া আছে সবার, এটা আমি একটু ধরে নিচ্ছি, ঠিক আছে, যদি কারণ নাও থাকে কোনো সমস্যা নেই, আমি মানে যতটুকু বোঝাচ্ছি এতটুকু বুঝলেও আপাতত হচ্ছে। ওকে ওকে, তবে যদি প্রিভিয়াসলি একটু মানে এই সম্পর্কে আইডিয়া থাকে তাহলে বেটার আর কি। আচ্ছা, এবার আসি সেটা হচ্ছে যে আমি আগেও বলতেছিলাম যে আমাদের এই যে কি বলে প্যারালাল ফ্লো, এটা তো প্যারালাল ফ্লো টাইপের জন্য একটা টেম্পারেচার প্রোফাইল, আর এটা হচ্ছে কাউন্টার ফ্লো টাইপের জন্য টেম্পারেচার প্রোফাইল। তো প্যারালাল ফ্লো এর ক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফারটা বা ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার কম হয়, আমি আগেও বলছি কেন হয়, আর এটার ক্ষেত্রে হিট ট্রান্সফারটা ভালো হয়, ঠিক আছে, কাউন্টারের ক্ষেত্রে কেন হয় সেটাও বললাম প্রিভিয়াসলি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে এখানে আমি একটা ইকুয়েশন লিখছি, কিউ ইকাল টু কি, ইউ নট এ নট ইন্টু ডেল্টা টি LM মানে LMTD আর কি। তো ফর দ্য সেম হিট ট্রান্সফার কিউ অ্যান্ড দ্য সেম ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ইউ নট, তার মানে সেম কিউ এবং সেম ইউ নটের জন্য, ওকে, আমাদের যদি
কাউন্টার ফ্লো হয় তাহলে আমাদের যে এরিয়াটা সেটা কম হবে, ওকে, কম লাগবে। কিন্তু যদি প্যারালেল ফ্লো হয় তাহলে মানে এরিয়াটা বেশি লাগবে, কাউন্টার ফ্লো এর জন্য যতটুকু এরিয়া লাগে তার চাইতে বেশি, ঠিক আছে। এখানে লিখছি যে ফর দ্য সেম হিট ট্রান্সফার কিউ অ্যান্ড দ্য সেম ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ নট, দ্য সারফেস এরিয়া রিকোয়ার্ড ফর কাউন্টার ফ্লো অপারেশন ইজ অলওয়েজ লেস দ্যান দ্যাট ফর প্যারালেল ফ্লো অপারেশন। ওকে, এটা একটু মানে মনে রাখা যেতে পারে আর কি। আচ্ছা, এখন কিভাবে এটা সম্ভব, এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায় আর কি, ঠিক আছে। তো আমি আপাতত ওই ম্যাথমেটিক্যাল প্রুফটাতে যাচ্ছি না আর কি। এবার আসি যেটা, সেটা হচ্ছে ক্লিনিং অফ হিট এক্সচেঞ্জার্স, খুবই ইম্পর্টেন্ট ক্লিন করাটা। ওকে, এখন আমি এখানে একটা কি বলা যায় যে একটা মানে হিট এক্সচেঞ্জার্স, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্সের একটা পিকচার দিয়ে রাখছি, যেখানে শেল সাইডকে আর কি স্প্লিট করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স, এটা হচ্ছে আমাদের টিউব শিট, এটা হচ্ছে টিউব, এই যে এগুলো হচ্ছে টিউব, একসাথে বলা টিউব বান্ডেল। এগুলো হচ্ছে যে তার যে মানে এই দিক দিয়ে হচ্ছে এই যে এখানে হোল ক্রিয়েট হয়ে আছে না এরকম, এই দিক দিয়ে হচ্ছে আমার ফ্লুইড, টিউব সাইড দিয়ে ফ্লুইড এন্টার করে, ঠিক আছে, অথবা আউট হয় আর কি, যেটাই বলি। আচ্ছা, এখন আসি যেটা, সেটা যেহেতু আমরা ক্লিনিং কেন করব, কারণ আমাদের যে প্রসেসের যে ফ্লুইডগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই ইম্পিউরিটিস থাকতেই পারে বা ফরেন পার্টিকেল থাকতেই পারে। তো যদি ফরেন পার্টিকেল থাকে, যখন টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, টিউবের মধ্যে দিয়ে যখন এন্টার করতেছে, সাপোজ এই যে এই দিক দিয়ে যখন এন্টার করলো, ঠিক আছে, এন্টার করলো, তখন কি হবে, টিউবের মধ্যে যে ইনার সারফেস আছে, ইনার সারফেসে অবশ্যই ওর গায়ে যে ইনার সারফেসের গায়ে যে আমাদের কি হবে, যে ফরেন পার্টিকেলগুলো সেগুলো জমা হবে, ঠিক আছে, ডিপোজিট হবে। তো ডিপোজিট হলে হয়ে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওটা যদি আবার করসিভ হয়, তাহলে ভিতরের যে ইনার পার্টটা আছে টিউবের, ওটা মানে করোশন হইতে পারে, ঠিক আছে। এইগুলোর ফলে কি হয় মেইনলি, এই ফাউলিং বা করোশনের ফলে মেইনলি সমস্যাটা কি হবে, সমস্যাটা হবে ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার হবে না। ওকে, এই জন্য আমাদের ক্লিনিং করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা শুধু ইনার সারফেস না, আউটার সারফেসের ক্ষেত্রেও সত্যি, ঠিক আছে। এই যে আমাদের ইনার সারফেসগুলোও পরিষ্কার করতে হবে, আউটার সারফেসগুলোও পরিষ্কার করতে হবে, এবং শেলকেও পরিষ্কার করতে হবে। ওকে, কারণ শেল সাইড দিয়েও তো ফ্লো হচ্ছে, তো শেলকেও আমাদের পরিষ্কার করতে হবে, ইনার আউটার দুইটাই। আচ্ছা, এখন প্রশ্ন যে ওকে, আমি না হয় আউটার সারফেসগুলোকে তো বাইরে থেকে আমি সাপোজ পানি দিয়ে পরিষ্কার করলাম, বাট ভিতরের যেইটা আছে এটা কীভাবে পরিষ্কার করবো, ভিতরের যে ইনার সারফেস, এটা করা আরও খুবই সোজা। আমরা হাইড্রোজেট বা হাইড্রোজেটিং করে আমরা করতে পারি। এদিক দিয়ে খুব হাই ভেলোসিটিতে আমরা ওয়াটার ইনলেট করাই, ফলে কি হয়, এই যে পুরো রাস্তাটা দিয়ে সাপোজ এই যে এই দিক দিয়ে আমি হাইড্রোজেটিং করলাম, মনে করো যে খুব ভেলোসিটি তো হাইড্রোজেটিংয়ে থাকে, যে ওয়াটারটা থাকে ওটার খুব হাই ভেলোসিটি, তো ও কী করবে, পুরো যে ভিতরে যদি কোনো ডিপোজিট থাকে, ফরেন পার্টিকেল থাকে, ও ওইটা নিয়ে বের হয়ে ওই দিক দিয়ে আউট হয়ে যাবে, মানে এই দিক দিয়েও বের হয়ে যাবে, ঠিক আছে, এই যে এই দিক দিয়ে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল ক্লিনিংটা, খুবই সহজ, সুন্দরভাবে ক্লিনিংটা হয়ে গেল, ঠিক আছে। বাট অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা দেখব যে ফ্লট টাইপ বা ফ্লোটিং টাইপ বা ফ্লোটিং হেড টাইপ হিট এক্সচেঞ্জার্স, দেন আছে ফিক্সড হেড টাইপ হিট এক্সচেঞ্জার্স, আরেকটা টাইপ আছে যেটাকে বলা হয় ইউটিউব হিট এক্সচেঞ্জার্স। এগুলোর ক্ষেত্রে এরকম ইন্টারনাল ক্লিনিং করা তো মানে টিউবের ইন্টারনাল ক্লিনিং করা তো ঠিক আছে, সোজাই আছে, বাট সমস্যা হয়ে যায় যে আউটসাইড বা আউটার যে বাইরের সাইডটাতে ক্লিনিং করাটা, ঠিক আছে। ওই যে তিনটা টাইপের কথা কেবল আমি বললাম, ঠিক আছে। তো আমরা দেখবো আর কি আরও ডিটেলস। আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে যে ফিচার অফ অল শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স, এই কনসেপ্টটা এবার আমরা নিয়ে একটু আলোচনা করব। এবার আমরা আলোচনা করব ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার্স। ওকে, ফ্লোটিং হেড কেন, কারণ এই যে পার্টটা আছে, এই পার্টটা কি হইতে পারে, এই পার্টটা মুভ করতে পারে আগে পিছনে, এই জন্য এটা হচ্ছে ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার্স। ওকে, দেন আমরা প্রিভিয়াসলিও মোটামুটি মানে একটা ইন জেনারেল হিট এক্সচেঞ্জার, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্সের মেজর কম্পোনেন্ট, মাইনর কম্পোনেন্টস কিছুটা দেখাইছি। তো এখানে ইন ডিটেলস আর কি আরও এখানে বলা আছে যে এই যে টু মানে হচ্ছে শেল কভার, দেন হচ্ছে 23 মানে হচ্ছে কি ভেন্ট কানেকশন, এই যে ভেন্ট করে দেওয়া হয় দিক দিয়ে। ওকে, দেন আছে 7 হচ্ছে আমাদের ফ্লোটিং হেড কভার। ওকে, এটা হচ্ছে ফ্লোটিং হেড কভার, এই যে এই পার্টটা, এটা হচ্ছে ফ্লোটিং হেড কভার। দেন হচ্ছে এই যে এখানে এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং হেড ব্যাকিং রিং, এখানে একটা ব্যাকিং রিং থাকে। দেন হচ্ছে আমাদের এই যে এইটাকে বলা হয় হচ্ছে আমাদের টিউব। ওকে, এটা স্ট্রেইট, কিন্তু এটা হচ্ছে আমাদের শেল, এই যে এটা হচ্ছে আমাদের শেল।
দেন এইটা হচ্ছে আমাদের শেল নজল অর ব্রাঞ্চ এটাকে বলা হয় আর কি। ওকে, এইটাকে বলা হয় হচ্ছে স্টেশনারি টিউব শিট, ঠিক আছে। এটাকে বলা হয় চ্যানেল নজল অর ব্রাঞ্চ, ঠিক আছে, চ্যানেল নজল অর ব্রাঞ্চ। দেন এই যে এটাকে বলা হয় হচ্ছে পাস পার্টিশন। ওকে, দেন এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে আমাদের চ্যানেল কভার, ঠিক আছে। দেন এইটাকে বলা হয় হচ্ছে এক্সপানশন বেলস। দেন এটাকে বলা হয় হচ্ছে চ্যানেল নজল অর ব্রাঞ্চ। দেন এটাকে বলা হয় শেল ফ্ল্যাঞ্জ, এই যে এই পার্টটাকে বলা হয় শেল ফ্ল্যাঞ্জ। ওকে, আচ্ছা। দেন এই যে এইটাকে বলা হয় সাপোর্ট স্যাডেল, সাপোর্ট স্যাডেল, আচ্ছা, এটাও সাপোর্ট স্যাডেল আরেকটা। দেন এইটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল বাফলস, ঠিক আছে, বাফলস আর কি। বাফলস এরকমও হইতে পারে, উপর নিচে হইতে পারে, ভার্টিক্যালও হইতে পারে অথবা হরিজন্টালও হইতে পারে। দেন এই যে পার্টটা এটাকে বলা হয় শেল ফ্ল্যাঞ্জ। ওকে, এটাকে বলা হয় শেল ফ্ল্যাঞ্জ। আর এই যে এইটা আছে এই পার্টটাকে বলা হয় হচ্ছে আমাদের পাস পার্টিশন, ঠিক আছে, পাস পার্টিশন, আচ্ছা। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের ড্রেন কানেকশন। তো এটা হচ্ছে আমাদের একটা ইন জেনারেল একটা ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার্সের একটা জেনারেল একটা স্ট্রাকচার। ওকে, আচ্ছা, এইবার আসি সেটা হচ্ছে এই ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার্সের অ্যাডভান্টেজেস কী কী, ঠিক আছে। অ্যাডভান্টেজ হচ্ছে যে floating tube sheet allows for differential thermal expansion between shell and tube bundle। বললাম যে যেহেতু এটা মুভ করতে পারে তো ফলে কি হয়, থার্মাল এক্সপানশন যেহেতু এখানে পসিবল, তো শেল অ্যান্ড টিউবের মধ্যে বা আমাদের যে টিউব বান্ডেল আছে এদের মধ্যে কি হবে, মানে থার্মাল এক্সপানশন হতে পারে। আর থার্মাল এক্সপানশন হলে সুবিধা আছে আর কি, ঠিক আছে, যে আমাদের যেই ডিভাইসটা আছে এটা আর কি এটার মানে লাইফ টাইমটা একটু বেড়ে যায় আর কি, ঠিক আছে। দেন বোথ দ্য টিউব বান্ডল অ্যান্ড শেল সাইড ক্যান বি ইন্সপেক্টেড অ্যান্ড ক্লিনড মেকানিক্যালি। আমরা চাইলে আমরা মেকানিক্যালি টিউব এবং শেলকে আমরা কিন্তু কি করতে পারবো, ক্লিন করতে পারবো। এটা খুবই ইজি এই হিটে মানে ফ্লোটিং টাইপ হিট এক্সচেঞ্জার্সে। এবার আসি সেটা হচ্ছে লিমিটেশন। তাহলে কি সবই তো বুঝলাম, তাহলে লিমিটেশনও তো অবশ্যই আছে, ঠিক আছে, সেটাও এবার বুঝতে হবে। তো লিমিটেশন অফ ফ্লোটিং হেড হিট এক্সচেঞ্জার্স। তো প্রথমেই আছে যে টু প্রোভাইড দ্য ফ্লোটিং হেড কভার ইট ইজ নেসেসারি টু বোল্ট ইট টু দ্য টিউব শিট। ওকে, দ্য বোল্ট সার্কেল রিকোয়ার্স দ্য ইউজ অফ স্পেস হোয়ার ইট উড বি পসিবল টু প্লেস এ লার্জ নাম্বার অফ টিউবস। ওকে, আশা করি বোঝা গেছে, এটা খুবই সোজা। এরপরে টিউবস ক্যান নট এক্সপ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি সো দ্যাট হিউজ থার্মাল শক অ্যাপ্লিকেশনস শুড বি অ্যাভয়েডেড। সহজ বিষয় না যে আমাদের যেহেতু এখানে কি হয়, মানে ইন্ডিপেন্ডেন্টলি তো আর মানে টিউব মানে এক্সপ্যান্ড করতে পারে না, ঠিক আছে। এই যে টিউবগুলো আছে এগুলো তো আর মানে ইন্ডিপেন্ডেন্টলি নড়াচড়া করতে পারবে না। এই জন্য হাই থার্মাল শক মানে হাই টেম্পারেচার ডিফারেন্স আছে এরকম দুইটা ফ্লুইডের মধ্যে হিট ট্রান্সফার করাবো, মানে হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে, এটা কখনো আমরা করাবো না এই ফ্লোটিং টাইপ হিট এক্সচেঞ্জারে। এরপরে প্যাকিং ম্যাটেরিয়াল প্রডিউস লিমিটস অন ডিজাইন প্রেশার অ্যান্ড টেম্পারেচার। ওকে, এটা ডিজাইনের বিষয়টা আর কি। এবার আসি ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার্স। প্রিভিয়াসলি আমরা কি মানে ডিসকাস করলাম ফ্লোটিং হেড, এবার হচ্ছে ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার। এখন ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার্সের এই যেটা হচ্ছে একটা ডায়াগ্রাম, ইলাস্ট্রেটিভ ডায়াগ্রাম। ওকে, তো আমি আর মানে বলতেছি না কোন পার্টের কী নাম। এই যে এখানে যে মানে নাম্বারগুলো দেওয়া আছে, নাম্বারসের অ্যাক্রসে এখানে নামগুলো দেওয়া আছে, এখান থেকে আশা করি সবাই দেখে নেবে। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে যে আগেরটার ক্ষেত্রে কি ছিল, এই জায়গাতে কিন্তু ফ্লট এর একটা মতো একটা বিষয় ছিল, মানে ও আগে পেছনে কি করতে পারতো, এইদিকে আগে পেছনে ও চলাফেরা করতে পারতো। বাট ফিক্সড যেহেতু আগে পিছনে এবারও চলাফেরা করতে পারবে না, ফিক্সড এটা, ঠিক আছে, এটা ফিক্সড। তো ফিক্সড হওয়ার ফলে এখানে কিন্তু মানে একটা অসুবিধাও হবে এবং কিছু সুবিধাও থাকবে আর কি, ঠিক আছে। নাহলে তার এমনি এমনি ওইটার থেকে এটাতে আসতো না, ঠিক কিনা। তো আগে অ্যাডভান্টেজেসগুলো আমরা দেখে নিই যে ওকে, অ্যাডভান্টেজেস অফ ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার্সের সেটা হচ্ছে প্রোভাইডস ম্যাক্সিমাম হিট ট্রান্সফার এরিয়া ফর এ গিভেন শেল অ্যান্ড টিউব ডায়ামিটার। ঠিক আছে, ম্যাক্সিমাম একটা কি দিবে, হিট ট্রান্সফার এরিয়া দিবে, ঠিক আছে। মানে আমাদের ফ্লোটিং টাইপ যে হিট এক্সচেঞ্জার আছে তার সাথে বেশি আমাদের হিট ট্রান্সফার এরিয়া ও প্রোভাইড করবে ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার।
আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে প্রোভাইডস ফর সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল টিউব পাসেস টু অ্যাসিওর প্রপার ভেলোসিটি। ঠিক আছে, প্রোভাইডস ফর সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল টিউব পাসেস টু অ্যাসিওর প্রপার ভেলোসিটি। ঠিক আছে, একটা প্রপার ভেলোসিটিও অ্যাসিওর করে। ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার্স। এরপরে লেস কস্টলি দ্যান রিমুভেবল বান্ডেল ডিজাইন। ওকে, এবার আসি লিমিটেশন কি। শেল সাইড অর আউটসাইড অফ দ্য টিউব আর ইনঅ্যাক্সেসিবল ফর মেকানিক্যাল ক্লিনিং। এর যে এই যে শেল সাইডটা আছে না, আগেরটা মানে ফ্লট টাইপ যেটা ছিল বা ফ্লটিং টাইপ হিট এক্সচেঞ্জার যেটা ছিল, এখানে কিন্তু আমাদের মেকানিক্যাল ক্লিনিংটা খুব সহজ ছিল। এবার কিন্তু মেকানিক্যাল ক্লিনিংটা সহজ না, কারণ আমার টিউব যেটা এবং আমাদের যে শেল সব হচ্ছে ফিক্সড লাগানো। তো এটা কখনোই পসিবল না যে আমি শেল সাইডকে মানে মেকানিক্যালি আমি কি বলে ক্লিন করবো, এটা কখনোই পসিবল না। ঠিক আছে, একমাত্র আমরা করতে পারি ইনার যে সারফেসটা আছে টিউবের, সেটা আমরা হাইড্রোজেটিং করে আমরা পরিষ্কার করতে পারি, এর বেশি কিছু করতে পারবো। নো প্রভিশন টু অ্যালাউ ফর ডিফারেন্সিয়াল থার্মাল এক্সপানশন ডেভেলপড বিটুইন দ্য টিউব অ্যান্ড দ্য শেল সাইড। দিস ক্যান বি টেকেন কেয়ার বাই প্রোভাইডিং এক্সপানশন জয়েন্ট অন দ্য শেল সাইড। আমি আগেই বললাম যে শেলে যেহেতু শেল কী হতে পারে, এক্সপ্যান্ড হইতেই পারে, থার্মাল এক্সপানশন হতে পারে, এই জন্য শেল সাইডে কিছুটা পরিমাণ মানে একটু বেশি করে আর কি এই যে এরকম একটা পার্ট করে রাখা হয়, যাতে শেলটা কী হতে পারে একটু এক্সপান্ড হইতে পারে। ওকে ওকে, এবার আসি যেটা, সেটা হচ্ছে রিমুভেবল ইউটিউব হিট এক্সচেঞ্জার্স। এর আগে প্রিভিয়াসলি আমরা দুইটা টপিকস আমরা দেখছি, যেটা হচ্ছে বলা হয় প্রথমে আমরা দেখলাম ফ্লট টাইপ হিট এক্সচেঞ্জার্স, দেন আমরা দেখলাম ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার্স। এইবার আরেকটা ওই দুইটার একটু মানে আরেকটু এবার মানে আপডেটেড ভার্সন আমরা বলতে পারি, সেটা হচ্ছে রিমুভেবল ইউটিউব হিট এক্সচেঞ্জার্স। এখন ইউটিউব হিট এক্সচেঞ্জার্স তার মানে ইউ টাইপ যুক্ত বা শেপের একটা কিছু থাকবে। তো আমি কি দেখতেছি, এইটা হচ্ছে আমাদের একটা ইউটিউব হিট এক্সচেঞ্জার্স। ঠিক আছে, এখন প্রশ্ন যে কেন ইউটিউব, কারণ এই যে শেল মানে আমাদের যে টিউব সাইডটা আছে, টিউবের দিকে আমি খেয়াল করলে দেখি যে টিউব যেটা আছে এটা কিন্তু আগে এইখানে কি হয়ে যেত, ফিনিশ হয়ে যেত আগের দুইটার ক্ষেত্রে, বাট এইবার কিন্তু টিউবটা এইভাবে ইউটিউবের মতো একটা ফর্ম নিয়ে এই দিকে এসে ওর মানে শেষ হয়েছে। ওকে, যেহেতু এখানে ইউ এর মতো ফর্ম করতেছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ইউটিউব হিট এক্সচেঞ্জার্স। ওকে, আচ্ছা, এখন ইউটিউব করার অ্যাডভান্টেজেসটা কি? ঠিক আছে, অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে যে ইউটিউব ডিজাইন অ্যালাউস ফর ডিফারেন্সিয়াল থার্মাল এক্সপানশন বিটুইন শেল অ্যান্ড টিউব বান্ডল অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইন্ডিভিজুয়াল টিউবস। ঠিক আছে, এটাই কিনা যে আমাদের যে এইখানে যেহেতু মানে কি বলে, যেহেতু ইউটিউবের ফর্ম নিছে বা ইউএর মতো শেপের একটা ফর্ম এখানে হয়েছে, তো এইটা কি হইতে পারে, এইখানে কি ইনার স্পেস আছে না, এদিকে এদিক তো মানে স্পেস আছে অনেকটাই। তো ও যখন থার্মাল এক্সপানশন হবে ও এই দিক দিয়ে কী হইতে পারে, থার্মালি এক্সপ্যান্ড হইতে পারে, এক্সপ্যান্ড হয়ে তো আমার আরও ভালো হিট ট্রান্সফারটা হবে আর কি। ঠিক আছে, শেল সাইড থেকে কি বলে টিউব সাইড, অথবা টিউব সাইড থেকে শেল সাইডে আরও ভালো হিট ট্রান্সফার হবে, এবং কি বলে আমাদের যে এটার যে লাইফ টাইম এটাও একটু বেড়ে গেল। ঠিক আছে, কারণ থার্মাল এক্সপানশনটা কনসিডারে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট করতে হয় আমাদের এটা আর কি। আচ্ছা, দেন বোথ দ্য টিউব বান্ডেল অ্যান্ড দ্য শেল সাইড ক্যান বি ইন্সপেক্টেড অ্যান্ড ক্লিনড মেকানিক্যালি। আমরা চাইলে যে কি বলে আমাদের যে টিউবটা আছে, টিউবটার বাইরে এবং ভিতরে ইনার সাইড এবং আউটার সাইড আমরা মেকানিক্যালি ক্লিন করতে পারবো, এবং শেল সাইডের ক্ষেত্রেও সেম আমরা মেকানিক্যালি ক্লিন করতে পারবো। এটা খুবই বড় অ্যাডভান্টেজেস একটা। আর আমরা আগেও বললাম যে খুবই ইম্পর্ট্যান্ট ক্লিনিং করাটা। ঠিক আছে, ফাউলিং খুবই বড় সমস্যা আমাদের হিট এক্সচেঞ্জার্সে। ওকে, আচ্ছা, আর ফাইনালি আমি বলছি যে লেস কস্টলি দ্যান ফ্লটিং হেড অর প্যাকড ফ্লটিং হেড ডিজাইন। এই জন্যই বললাম যে এইটাতে আপডেট করার একটাই কারণ, ইউটিউব করার আর একটাই কারণ, সেটা একটাই কারণ না, মানে কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে এটা মানে কস্টটা কম। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কস্টটা ফ্লটিং হেড টাইপের চেয়ে অনেক কম। আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে লিমিটেশনও আছে কিছু। সেই লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে যে বিকজ অফ ইউ বেন্ড, এখানে যেহেতু ইউ এর মতো একটা বেন্ড হয়েছে, সাম টিউবস আর অমিটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য টিউব বান্ডেল। তাহলে সেন্টারে অবশ্যই কি হয়, মানে যখন আমরা এইভাবে ইউটিউবের মতো করতেছি, ঠিক আছে, তখন এই যে আমি যদি এইখানে একটা মানে ক্রস সেকশনের মতো মানে বিষয়টা আমি যদি একটু ড্র করি, তাহলে আমি বুঝাইতে পারবো। এই যে এইরকম কিনা, আমি যদি এই দিকে খেয়াল করি, এইদিকে তাকাই, ঠিক আছে, সাইড ভিউ নিচ্ছে আর কি, সাইডের দিক থেকে তাকাচ্ছি, তাহলে নিশ্চয়ই এরকম হবে। এই যে একটা এরকম কি বলে টিউবগুলো থাকবে, এরকম টিউব থাকবে,
ঠিক আছে, এরকম টিউব থাকবে। তো এই টিউবটাই হয়তো এইভাবে ইউটিউবের ফর্ম নিয়ে এইভাবে যাবে, আবার সেম এটার ক্ষেত্রেও এইভাবে যে এইভাবে এইভাবে ঘুরে পুরো রাস্তাটা হয়তো ঘুরে ও আবার কি হবে এইরকম হয়ে এটার সাথে হয়তো জয়েন্ট হবে। তো একটা সমস্যা হচ্ছে যে মাঝখানের যেটা সাপোজ আমি যদি চিন্তা করি মাঝখানেও যদি একটা টিউব থাকে, এইটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে কি যে আমি এটাকে ঘুরাই আবার মানে মাঝখানে তো আর নিয়ে আসা সমস্যা সম্ভব না, ঠিক আছে, ঘুরাই আমি যে আরেকটা ওর ওর ইটার টানবো আর কি, এই জন্য মাঝখানে আমার মানে ওই স্পেসটা আমাকে ছেড়েই দিতে হয়, ঠিক আছে। তো আমার কি হলো, আমার টিউবের সংখ্যাটা কিন্তু এই ক্ষেত্রে একটু কম হচ্ছে এই ইউটিউব বা রিমুভেবল ইউটিউব হিট এক্সচেঞ্জার্সের ক্ষেত্রে। ওকে, আমার মানে নাম্বার অফ পাসেস আমি একটু কম করতে পারবো আর কি। সো এরপরে বিকজ অফ ইউটিউব অর ইউ বেন্ড টিউবস ক্যান বি ক্লিনড অনলি বাই কেমিক্যাল মেথড, ঠিক আছে, যেহেতু ইউ বেন্ড আছে এটা শুধু আমরা কেমিক্যাল মেথডের মাধ্যমে আর কি করতে পারবো আর কি ক্লিনিংটা। ডিউ টু ইউটিউব নেস্টিং ইন্ডিভিজুয়াল টিউব ইজ ডিফিকাল্ট টু রিপ্লেস, মানে আমরা চাইলে ফিক্সড হেড মানে এর আগে আমরা যে দুইটা টাইপ করলাম ফিক্সড হেড এবং ফ্লোটিং হেড, ওই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে মানে ইন্ডিভিজুয়াল যেই টিউবগুলো আছে টিউবগুলো আমরা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, এরকম করে বের করে নিয়ে আসতে পারবো। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো না। একটা বের করা মানে কি, যদি সাপোজ আমি এটা বের করি, সাপোজ এটা যদি আমি বের করি তাহলে এটা বের করার মানে হচ্ছে এইটা পুরোটাই চলে আসা, বিষয়টা এরকম, ঠিক আছে। সো আমরা ইন্ডিভিজুয়াল টিউব কখনোই কি করতে পারবো না, মানে রিপ্লেস করতে পারবো না, ঠিক আছে। যে দেখা গেল যে এই পার্টটাতেই সমস্যা বাট এইটুকুতে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু এই দুইটা তো আবার জয়েন্ট, ঠিক আছে। তো এটা যদি রিপ্লেস করতে হয় অটোমেটিক্যালি এটাও রিপ্লেস করতে হয়, তো এটা ডিফিকাল্ট আবার রিপ্লেস করাটাও। দেন নো সিঙ্গেল টিউব পাস অর ট্রু কাউন্টার কারেন্ট ফ্লো ইজ পসিবল। নো সিঙ্গেল টিউব পাস অর ট্রু কাউন্টার কারেন্ট ফ্লো ইজ পসিবল। টিউব ওয়াল থিকনেস at the U bend is thinner than at straight portion of the tube. Okay, আর ফাইনালি যেটা সেটা হচ্ছে ড্রেনিং অফ টিউব সার্কিট ইজ ডিফিকাল্ট when positioned with the vertical position with the head side upward. ওকে, এগুলো হচ্ছে লিমিটেশন ছিল আর কি। এইবার আসি যেটা সেটা হচ্ছে টিউব পিচ, ঠিক আছে। আমরা ওই যে মানে যখন টিউব পিচ বলতে কি বোঝাই মেইনলি, মানে আমি কি জানি যে আমাদের যে টিউব যে শিটটা আছে, ঠিক আছে, আমি যদি মানে সাইড ভিউ থেকে দেখি একটা মানে কি বলে আমাদের যে হিট এক্সচেঞ্জার আছে ওটার সাইড থেকে দেখতেছি সাপোজ, তো এটা এরকম হয় যে আমাদের এইদিকে কি থাকে এরকম টিউব থাকে না, এরকম অজস্র টিউব থাকে, এরকম টিউব থাকে। এখন এই যে টিউবগুলো যে থাকতেছে, ঠিক আছে, আমাদের যেই টিউবগুলো থাকতেছে এইগুলারও একটা ওরিয়েন্টেশনের একটা বিষয় আছে, ঠিক আছে। এইভাবে যে এই যে আমি যদি এইটার দিকেই তাকাই, আমি যেটা কেবল ড্র করলাম এটা কিরকম, অনেকটা এরকম না যে রেক্ট্যাঙ্গুলার টাইপের মতো বা স্কোয়ার টাইপের মতো, ঠিক আছে। তো এটা যে এইরকমই খালি চার মানে রেক্ট্যাঙ্গুলার টাইপ বা স্কোয়ার টাইপের মতোই হবে এরকম না বিষয়টা, ঠিক আছে। এটা কি বলে স্কোয়ার টাইপ হইতে পারে, ট্রায়াঙ্গুলার হইতে পারে, ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে, অথবা স্কোয়ার পিচ রোটেটেড হইতে পারে, অথবা ট্রায়াঙ্গুলার পিচ উইথ ক্লিনিং লেন্স এরকমও হইতে পারে, ঠিক আছে কিনা, বোঝা গেছে কিনা। এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে করব, ঠিক আছে, মানে মানে আমি কোনটা প্রেফার করব, ঠিক আছে। আমি যদি এর আগে মানে এই জিনিসটা বোঝানোর আগে আমি যদি সাপোজ এই চিত্রটার দিকে একটু তাকাই, ঠিক আছে, আমি একটু মানে সামনে চলে আসছি, তো তার আগে মানে ওই জিনিসটা বোঝাইতে গেলে আমার এই চিত্রটা দরকার, ঠিক আছে। এই চিত্রটার দিকে আমি যদি একটু তাকাই আমি কি দেখতেছি, আমার এই যে এখানে যে পার্টটা এই যে পয়েন্টার আছে লেজার পয়েন্টার, আমি তাহলে এখানে কি দেখতেছি যে এগুলা কিন্তু এই যে চারটা যদি আমি একটু খেয়াল করি এই চারটা কিন্তু মানে স্কোয়ার টাইপের, মানে আমি যদি এইটার সেন্টার এটার সেন্টার আর এটার সেন্টার এটার সেন্টার এটার সেন্টার এটার সেন্টার এবং এইটার সেন্টার এবং এইটার সেন্টার যদি যোগ করি তাহলে কি হচ্ছে, একটা স্কোয়ার হচ্ছে। ওকে, এই সেম এই যে পার্টটা আছে এটা কি স্কোয়ার, এটাও স্কোয়ার হচ্ছে। ওকে, দেন এটাও স্কোয়ার, আবার এই দিকে কিন্তু আবার কি আমি এখানে যদি খেয়াল করি এই দিকে কিন্তু আবার ট্রায়াঙ্গুলার ফরমেশনের মতো একটা বিষয় আছে, ঠিক আছে। ওকে, এরকম ট্রায়াঙ্গুলার ফরমেশন আর কি, মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে, যে আমার যে কি বলে টিউবগুলো থাকবে, ঠিক আছে, ওইগুলার ফরমেশন এইভাবেই এমনভাবে বসাইতে হবে যাতে করে
আমার মানে একটা জিওমেট্রিক্যাল একটা শেপ নেই, ঠিক আছে। এখন প্রথম মানে প্রশ্নই মাথায় আসে যে কেন এরকম আলাদা আলাদা মানে মানে আমি করতেছি কি বলে জিওমেট্রিক্যাল শেপ নিচ্ছি, বা জিওমেট্রিক্যালি আমরা কেন ওইভাবেই মানে করতেছি, ঠিক আছে। আমি যদি একটা চিত্র আঁকাই আগে, যে আমি যদি দেখি যে আমাদের যে টিউব শিটটা আছে, অনেক সময় কি হয় এই টিউব শিটটাকে এরকম 3টা ভাগে ভাগ করে যদি আমরা নেই, ওকে, তো অনেক সময় কি হয় যে এই পার্টে এরকম স্কোয়ার পিস থাকে, দেখা যায়, ঠিক আছে, এরকম স্কোয়ার পিস দেখা যায়। আবার এইখানে দেখা যায় যে কি যে এখানেও স্কোয়ার পিস থাকে, বাট এটা হচ্ছে রোটেটেড, এরকম অবস্থায় থাকে, এরকম রোটেটেড স্কোয়ার পিস থাকে, ঠিক আছে। আর এই সেকশনে দেখা যায় যে ট্রায়াঙ্গুলার পিস থাকে, ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গুলার পিস থাকে, তার মানে সবগুলার মিক্সচার থাকে আর কি, ঠিক আছে। এখন কেন থাকে এরকম, এর কারণটা হচ্ছে, প্রথম কারণ যেটা, আমি যদি স্কোয়ার পিসটা আমি যদি চিন্তা করি প্রথমেই, ঠিক আছে, যে স্কোয়ার পিসটা আমি যদি চিন্তা করি, কি দেখতেছি স্কোয়ার পিচের ক্ষেত্রে, এই যে যখন শেল সাইড দিয়ে যখন ফ্লুইড পাস করলো, ঠিক আছে, মানে বা ফ্লুইড আসতেছে, এসে কি হচ্ছে, এসে যখন এই যে এদিক দিয়ে এন্টার করলো, ঠিক আছে, এই যে এদিক দিয়ে এন্টার করতেছে, তখন কি দেখতেছে, তখন ও দেখতেছে যে এই দিক দিয়ে তো ও ভালোই মানে এন্টার করতে পারবে, ঠিক আছে, এই দিক দিয়ে এন্টার করতে পারতেছে, বাট সমস্যা হচ্ছে ও কিন্তু চাইলেও এই দিকে যেতে পারতেছে না, সেইভাবে সম্ভব না, খুব কমই যেতে পারতেছে, ঠিক আছে, এই দিকে। আবার সেম এই দিকেও, ঠিক আছে, এইদিকেও যেতে পারতেছে, খুব কম যেতে পারতেছে। আচ্ছা, ও মানে স্ট্রেট যেতে পারতেছে খুব সহজেই, বাট এই দিকে একটু কিন্তু ওর মানে ল্যাকিং হচ্ছে যাওয়াটা, ঠিক আছে। আমি যদি সাপোজ ক্লিনিংও করতে চাই, তাহলে শেল সাইড থেকে আমি যদি ক্লিনিং করতে চাই, তাহলে আমি যদি, এবং সাপোজ এই দিক দিয়ে মানে মানে হাইড্রোজেটিং করলাম বা ওয়াটার দিলাম, ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে খুব সহজভাবে এর ভিতরে যেই পার্টিকেল, যদি কোনো ফরেন পার্টিকেল বা কোনো করসিভ প্রোডাক্ট থাকে এই দুইটার মধ্যে, অথবা এরকম দুইটার মধ্যে, বা এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। বাট এই যে এইখানে এই স্পেসে কিন্তু ভালো করে পরিষ্কার করা সম্ভব না। অথবা আমি যদি হিট ট্রান্সফারের ক্ষেত্রেও চিন্তা করি, আমার যে শেল সাইডের যে ফ্লুইডটা আছে ওইটা যখন এন্টার করলো, এইদিকে কিন্তু ভালোই হিট ট্রান্সফার হইলো, এদিকেও ভালো হিট ট্রান্সফার হবে, এখানেও ভালো হিট ট্রান্সফার হবে, এখানেও ভালো হিট ট্রান্সফার হবে, বাট পাশাপাশি এই যে এই দুইটা স্থানে কিন্তু হিট ট্রান্সফারটা রিলেটিভলি অনেকটাই কম হবে, ঠিক আছে, কারণ ফ্লুইড খুব কম যাচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে। সেম উপায়েও এটার ক্ষেত্রেও সত্যি, এই দিক দিয়ে তো খুব সহজেই মানে ফ্লুইড এরই হবে, বাট এই দিক দিয়ে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, এই যে এই দিক দিয়ে, ঠিক আছে, ওর এই দিক দিয়ে কিন্তু মানে একটু প্রবলেমই হয়ে যাবে। তো স্কোয়ার পিচের এটা কিছুটা সুবিধাও আছে, আবার কিছুটা অসুবিধাও আছে। এবার আসি ট্রায়াঙ্গুলার পিসের ক্ষেত্রে। ট্রায়াঙ্গুলার পিসের ক্ষেত্রে একটা সুবিধা কি, যে যখন শেল সাইড থেকে এই যে ফ্লুইডটা এন্টার করলো, তখন ও কিন্তু এটার সাথে কি হচ্ছে, কোলাইড করতেছে না এখানে এসে, এবং এই দিক দিয়ে কি, এই যে এই দিক দিয়ে চলে যাইতে পারতেছে, আবার এই দিক দিয়ে চলে যাইতে পারতেছে, এবং এখানে এডি ফরমেশনও সম্ভব, এই দিক দিয়ে এডি ফরমেশন হবে। এটা কারণ আমি এইখানে যদি একটু খেয়াল করি, এটা অনেকটা এরকম হচ্ছে না যে ফ্লো ফাস্ট ব্লাব বডির মতো, যে এই যে এইভাবে হচ্ছে, ঠিক আছে, সেপারেশন হয়ে যাচ্ছে আর কি ফ্লোয়ের, ঠিক আছে, সুন্দর এরকম ফ্লো সেপারেশন হচ্ছে, এডিস ফরমেশন হবে এদিক দিয়ে, এডিস ফরমেশন এরকম হয় আর কি, ঠিক আছে, এরকম এডিস ফরমেশন হয়ে যায়, ঠিক আছে। তো এর ক্ষেত্রে সুবিধাটা কি হবে, আমার হিট ট্রান্সফারটা খুব ভালো হবে, ঠিক আছে, এই দিক দিয়ে খুব সুন্দর হিট ট্রান্সফার হবে, কারণ এখানে টার্বুলেন্স ক্রিয়েট হবে, হিট ট্রান্সফার অনেক ভালো হবে। তো তাহলে তো ট্রায়াঙ্গুলার পিচ ভালো, কিন্তু সমস্যাও আছে ট্রায়াঙ্গুলার পিচের, ঠিক আছে। এখানে যেরকম আমাদের ক্লিনিংয়ের যে বিষয়টা, আমি যদি এখানে মানে স্কোয়ার পিচের ক্ষেত্রে একটু খেয়াল করি, স্কোয়ার পিচের ক্ষেত্রে কিন্তু মানে এই যে এরিয়াগুলা, মানে এই যে এরিয়াগুলোতে কিন্তু মানে খুব সহজেই আমরা কি করতে পারতাম, পরিষ্কার করতে পারতাম, অথবা এই পাশ দিয়ে কিন্তু খুব ভালোই হিট ট্রান্সফার হইতো, আমি যদি হিট ট্রান্সফারটা মানে চিন্তা করি। এবার কিন্তু সমস্যা হবে কি, যে এই এরিয়াতে, ঠিক আছে, এই এরিয়াগুলোতে কিন্তু দেন হচ্ছে এই এরিয়াগুলোতে হচ্ছে আমার কিন্তু সমস্যা হবে এবার, সেটা হচ্ছে হিট ট্রান্সফার কম হবে। অথবা আমি যদি পরিষ্কার করার কথা চিন্তা করি, ক্লিনিংয়ের কথা চিন্তা করি, তাহলে এইদিকে কিন্তু কম হবে ক্লিনিংটা, বাট এইদিকে আবার ক্লিনিংটা ভালো হবে, এই যে এইদিকে, ঠিক আছে, এইদিকে ক্লিনিং ভালো হবে, অথবা হিট ট্রান্সফার ভালো হবে। তো মানে সমস্যাও আছে, আবার সুবিধাও আছে, ট্রায়াঙ্গুলার পিসেও সেম, স্কোয়ার পিসেও। এবার তাহলে আমি কি করলাম, যে এবার স্কোয়ার এবং ট্রায়াঙ্গুলার এই দুটার এবার কি করব, একটু মানে মিক্সচার করি তাহলে। তো এই যে এটাকে বলা হয় স্কোয়ার পিচ রোটেটেড, ঠিক আছে, স্কোয়ার পিচ রোটেটেডে কি কি করা হয়, যে এই যে এটাও কি, আমি যদি চিন্তা করি, এখানেও কিন্তু একটা মানে এই যে এরকম একটা স্কোয়ার শেপ তৈরি হচ্ছে, ঠিক আছে, স্কোয়ার শেপ তৈরি হচ্ছে,
আবার আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এটা কিন্তু অনেকটা আবার ট্রায়াঙ্গুলার হয়ে যায়, দুইটা ট্রায়াঙ্গুলার মিলে একটা স্কোয়ার হয়েছে আর কি। ঠিক আছে, যেই ত্রিভুজের মানে সমবাহু ত্রিভুজ আর কি, ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, দুইটা সমবাহু ত্রিভুজ মিলে একটা মনে হচ্ছে যেন একটা বর্গক্ষেত্র মানে ক্রিয়েট হয়েছে। তো এটার একটা সুবিধা কি, সুবিধা হচ্ছে যখন এই যে শেল সাইড থেকে ফ্লুইড এন্টার করলো তখন তো এই দিক দিয়ে তো সেপারেশন হয়ে গেল, ফ্লো সেপারেশন হয়ে গেল, এবং এই দিক দিয়ে খুব সুন্দরভাবে হিট এক্সচেঞ্জ হইলো। অথবা আমি যদি ক্লিনিংয়ের কথা চিন্তা করি তাহলে এই দিক দিয়ে তো খুব ভালোভাবে ক্লিনিং হইলো। ঠিক আছে, আবার একটা সুবিধা হচ্ছে যে আমার এই দিক দিয়ে যখন আসতেছে, ঠিক আছে, এই দিক দিয়ে আসলো, তো এর ফলে কি হলো, এর মধ্যে এই যে এই চারটার মধ্যে মানে এই যে ইনার যেই সারফেসগুলো আছে এইদিকে এইদিকে এখানে, দেন হচ্ছে যে এখানে এখানে আবার ভালো হিট এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, কারণ এই দিক দিয়ে তো আবার ঘুরে তো এইদিকেই আসবে, তো এখানে তো আবার ইডিস ক্রিয়েট হবে এই জায়গাতে, তো এখানে আরও ভালো হিট ট্রান্সফার হবে। অথবা আমি যদি ক্লিনিংয়ের কথা চিন্তা করি এদিক দিয়ে ভালো ক্লিনিং হবে। ঠিক আছে, ক্লিনিং হয়ে এদিক দিয়েও বের হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি অনেকটাই সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। ঠিক আছে, যে এই দিক দিয়ে তো ভালোই হিট মানে হবে, এক্সচেঞ্জ হবে, এইদিকেও ভালো হিট এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় যে এই দিক দিয়ে যখন যাচ্ছে তখন হয়তো এই দিকে মানে এইখানে যখন আসতেছে এই দিক দিয়ে হয়তো ভালো হিট এক্সচেঞ্জ নাও হইতে পারে। ঠিক আছে, আবার আমি যদি ক্লিনিংয়ের কথা চিন্তা করি এইদিকে তো খুব ভালোভাবেই ক্লিনিং হবে, বাট এইদিকে কিন্তু ভালো ক্লিনিং হবে না। ঠিক আছে, এদিকে কিন্তু খুব ভালো ক্লিনিং হবে না, কারণ স্পিড অনেক কমে যাবে আমি যদি হাইড্রোজেটিং চিন্তা করি। ঠিক আছে, এদিকে অনেকটা স্পিড কমে যাবে, তো ক্লিনিং করাটা একটু টাফ হয়ে যায়। ওকে, আর এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার পিচ উইথ ক্লিনিং লেন্স। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার পিচ, ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এই যে ট্রায়াঙ্গুলার পিচ, এই যে ট্রায়াঙ্গল ফর্ম করতেছে, উইথ ক্লিনিং লেন্স থাকে। ওকে, ক্লিন করার জন্য লেন্স থাকে, এই যে ক্লিনিং হয় আর কি এদিক দিয়ে। ঠিক আছে, তো এইরকম আর কি টিউব পিচ বিষয়টা আর কি। এবার আসি যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ পাসেস। অনেকেরই এটা নিয়ে সমস্যা থাকে যে নাম্বার অফ পাসেস কিভাবে কাউন্ট করতে হয়, বা নাম্বার অফ পাসেস মানে কি, এটা আসলে মানে অনেকে বুঝতে পারে না। তো এটা আর কি এই জন্য আমি এখানে দিয়ে রাখছি, এটা হচ্ছে সিঙ্গেল পাস। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল পাস কারণ একটাই আছে। এটা হচ্ছে ডাবল পাস বা টু পাস, ডাবল পাস বা টু পাস আর কি। টু পাস কেন, এই যে এই দিক দিয়ে এন্টার করতেছে, দেন ইউটিউবের মতো শেপ বা ইউ এর মতো শেপ নিয়ে এই দিক দিয়ে আবার চলে যাচ্ছে। ওকে, তাহলে কি হচ্ছে টু পাস, কারণ এই একটা পাস আর এই দিক দিয়ে আরেকটা পাস, টু পাস। এটা আবার থ্রি পাস, কারণ এই দিক দিয়ে এই যে একটা পাস, এরপরে এইটুকু যে এইটুকু আবার একটা পাস, দুইটা পাস, আবার এইখান থেকে আবার এইটুকু একটা পাস, তাহলে দুই রেখে তিনটা পাস। সেম এটা হচ্ছে ওয়ান পাস, টু পাস, থ্রি পাস, ফোর পাস, ফাইভ পাস, সিক্স পাস, অথবা এটাকে বলা হয় মাল্টি পাস। ঠিক আছে, দেন যেটা সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা মানে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স, এবং এটা কিন্তু থ্রি শেল পাস এবং 1 2 3 4 5 6 টিউব পাস। ঠিক আছে, এখন কেউ যদি না বুঝতে পারে এটা কিভাবে থ্রি শেল পাস, কারণ এই যে একটা, ঠিক আছে, ওয়ান পাস হচ্ছে এই যে একটা ওয়ান পাস। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে টু পাস, আবার এইটা আর এটা যদি চিন্তা করি তাহলে আরেকটা পাস, তাহলে টোটাল তিনটা পাস, থ্রি পাস। আর টিউবের ক্ষেত্রে ওয়ান পাস, টু পাস, থ্রি পাস, ফোর পাস, ফাইভ পাস, সিক্স পাস। এই জন্য এটা হচ্ছে 3 6 শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার্স। 3 6 মানে 3 শেল পাস আর 6 টিউব পাস। আর এটা কি, এটা তাহলে কি হবে, এটা মানে কি বলে, নিজে করে কমেন্ট সেকশানে এটা মানে জানান যে এটা মানে কত শেল পাস এবং কত টিউব পাস, এটা আমি আর বললাম না। এবার আসি যেটা, সেটা হচ্ছে বাফলস। বাফলস কি, ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে বাফলস, এই যে এগুলো হচ্ছে সব বাফলস, এই যে বাফলস। ঠিক আছে, আমি যদি এই চিত্রটাও দেখি, এই চিত্রটার এই যে এইগুলো হচ্ছে সব বাফলস। ঠিক আছে, এই যে এইগুলো বাফলস। আচ্ছা, আমি যদি হাইলাইট করি তাহলে মেবি, বা আমি যদি কলম দিয়ে দেখাই তাহলে ভালো। এই যে এইগুলো হচ্ছে সব বাফলস, এগুলো হচ্ছে সব বাফলস। ঠিক আছে, বাফলস কাট থাকে। ঠিক আছে, এই যে এই বাফলসটা কিন্তু এই যে পুরোটা এইরকম, কিন্তু এইটা কিন্তু আবার এই যে এইটুকু। ঠিক আছে, এরপরে আবার এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত হয়তো আছে, তারপরে আবার দেখা যায় যে এই যে এইটা আবার পুরোটা এরকম, মানে বিভিন্নভাবে আর কি বাফলস কাট থাকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বাফলস, মেইন কথা হচ্ছে এটা। ঠিক আছে, এখন বাফলসের মধ্যে একটা জিনিস দেখার মতো, এটা হচ্ছে কি
বাফলস দেওয়ার ফলে কি হয়, আমি এই যে এই দিক দিয়ে কি হচ্ছে, আমার শেল সাইড দিয়ে ফ্লুইড এন্টার করতেছে না। তো শেল সাইড দিয়ে যখন ফ্লুইড এন্টার করতেছে, এই যে আমি যদি এই দিকে একটু চিন্তা করি, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু অনেকটা ক্রস ফ্লো হয়ে যাচ্ছে না টিউবের সাথে, কারণ টিউবের যেটা ফ্লুইডটা আছে ওইটা তো আসতেছে এই দিক দিয়ে, ঠিক কিনা, এই দিক দিয়ে আসতেছে। ঠিক আছে, আচ্ছা আমি অন্য কালার নেই, তাহলে মেবি বুঝতে সুবিধা হবে। কালো নিলে কি বোঝা যাবে, আশা করি বোঝা যাবে। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে তো আমার টিউবের ফ্লোটা হচ্ছে, বা টিউবের মধ্যে দিয়ে যে ফ্লুইড সেটা এই দিক দিয়ে ফ্লো করতেছে, আর আমাদের যে শেল সাইড যে ফ্লুইডটা সেটা এই দিকে হচ্ছে। ঠিক আছে, তার মানে এরকম হচ্ছে না এই, আর শেল সাইডেরটা এরকম হচ্ছে। তো ইনিশিয়ালি কিন্তু কি মনে হয়, ক্রস ফ্লো মনে হচ্ছে না। তো ওকে, এই তার মানে এই পজিশনে কিন্তু অনেকটা ক্রস ফ্লো হচ্ছে। ঠিক আছে, তারপরে যখন এই যে এই দিক দিয়ে যখন বাফলস দেওয়া হচ্ছে, এই দিকে আবার হচ্ছে মানে এরকম কাউন্টারের মতো হয়ে যাচ্ছে বিষয়টা। ঠিক আছে, কিন্তু যখন আবার এই দিকে যখন এই যে উপরে উঠতেছে বাফলসের কারণে, তখন কিন্তু আবার ক্রস ফ্লো হয়ে যাচ্ছে। তার মানে এটা কি, তার মানে হচ্ছে যে বাফলস ইউজ করা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রস ফ্লো একটু মানে তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এখন বাফলস দিয়ে ক্রস ফ্লো করে লাভটা কি, ক্রস ফ্লো করাইলে টার্বুলেন্স ক্রিয়েট হয়, আর টার্বুলেন্স যদি ক্রিয়েট হয় তাহলে ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার হয়। ঠিক আছে, আমি বোঝাইতে পারছি আশা করি। আরও ডিটেলস আমি আলোচনা করতেছি। তো এই যে প্রথমে আমি লিখে রাখছি যে baffles are used to increase the fluid velocity by diverting the flow across the tube bundle to obtain higher heat transfer coefficient। আগেই বললাম, ঠিক আছে, বাফলস মেইনলি মানে ইউজ করা হয় ইনক্রিজ দ্য ফ্লুইড ভেলোসিটি। ফ্লুইড ভেলোসিটি বাড়াবে, ফ্লুইড ভেলোসিটি বাড়াইলে কী হবে, রেনল্ডস নাম্বার বেড়ে যাবে। রেনল্ডস নাম্বার বাড়লে কী হবে, রেনল্ডস নাম্বার বাড়লে আমাদের যত রেনল্ডস নাম্বার বাড়বে তত টার্বুলেন্স হবে, আর টার্বুলেন্স হইলে আমার হিট ট্রান্সফার রেট বেড়ে যাবে। এখন হিট ট্রান্সফার রেট কেন বাড়বে, কারণ আমার এইচ বাড়বে। ঠিক আছে, এখন এইচ কেন বাড়বে, কারণটা হচ্ছে এইচ বাড়ার মানে টার্বুলেন্স হলে এইচ বাড়ার কারণটা হচ্ছে যে আমার যদি ল্যামিনার ফ্লো হয়, ল্যামিনার ফ্লোতে একটা সমস্যা কি, একটা সাবলেয়ার, ভিসকাস সাবলেয়ার তৈরি হয়। আমি যদি একটু দেখাই তাহলে ভালো হয় মেবি। এটা হচ্ছে কি, যখন কোনো ল্যামিনার ফ্লো হয় তখন এইরকম একটা ভিসকাস সাবলেয়ার বাউন্ডারি লেয়ার তৈরি হয়। ঠিক আছে, এটা অনেকটাই মানে বাউন্ডারি লেয়ারটা অনেকটাই মানে চওড়া থাকে। বাট যদি আমার টার্বুলেন্ট ফ্লো হয় তখন এর ক্ষেত্রে এই বাউন্ডারি বা ভিসকাস সাবলেয়ারটা খুবই কমে যায়। ওকে, এই জন্য ইফিশিয়েন্ট হিট ট্রান্সফার হয়। ওকে, আর ল্যামিনারের ক্ষেত্রে এই যে বাউন্ডারি লেয়ার বা ভিসকাস সাবলেয়ারটা এটা হচ্ছে মানে ফাউলিংয়ের মতো কাজ করে। ওকে, এই জন্য ল্যামিনার ফ্লোয়ের চাইতে টার্বুলেন্ট ফ্লোতে হিট ট্রান্সফার রেট অনেক ভালো হয়। আচ্ছা, তো যাই হোক, ওটা এক্সট্রা বিষয় ছিল। এটা গেল প্রথম কথা। এবার দ্বিতীয় কথা কি, যে দ্য ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট বাফলস ইজ কল্ড বাফল স্পেসিং। ঠিক আছে, এই যে দুইটা বাফলসের মধ্যে যে মানে যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা, আমি যদি লেজার পয়েন্টার নেই তাহলে ভালো হয়। এই যে এই দুইটার মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হয় বাফল স্পেসিং। ওকে, এই যে এই দুইটা অথবা এই দুইটা, এগুলোকে বলা হয় বাফল স্পেসিং। এরপরে ক্লোজার বাফল স্পেসিং গিভস গ্রেটার ট্রান্সফার কোএফিশিয়েন্ট বাই ইনক্লুডিং হায়ার টার্বুলেন্স। কারণ এই দুইটা যত কাছাকাছি হবে তত আমার টার্বুলেন্স ক্রিয়েট হবে বেশি, আর যত টার্বুলেন্স ক্রিয়েট হবে তত আমার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বেড়ে যাবে এবং হিট ট্রান্সফার রেট ভালো হবে। ওকে, আর দ্য প্রেশার ড্রপ ইজ মোর উইথ ক্লোজার বাফল স্পেসিং। এই যে এইটা একটা প্রবলেম, আমার প্রেশার ড্রপ আবার কি হবে, বেশি হয়ে যাবে যদি আমি খুব কাছাকাছি আবার করি। ঠিক আছে, মনে করো খুব কাছাকাছি, যেহেতু আমার মানে কাছাকাছি আনলে টার্বুলেন্স বেড়ে যাচ্ছে, তো একজন মাথার মানে বেশি বুদ্ধিমান কেউ বলে দিতে পারে তাহলে আমি একদম কাছাকাছি দিব, মানে একদম খুবই কাছাকাছি। ঠিক আছে, তাহলে মনে আরও ভালো হিট ট্রান্সফার হবে, কিন্তু বিষয়টা তা না। কারণ কি, কারণ হচ্ছে যদি আমার এরকম আমি খুব কাছাকাছি দিয়ে দিই তাহলে প্রেশার ড্রপ কী হবে, বেড়ে যাবে, আর প্রেশার ড্রপ বেড়ে গেলে আমার হিট মানে ওই দিক দিয়ে ভালো ফ্লো হবে না, ফলে হিট ট্রান্সফার রেট ওভারঅল আবার কমে যাবে। বুঝতে পারছি, এই জন্য বাফল স্পেসিংটা আবার খুব বেশি কাছাকাছি করলেও হবে না। তো এখানে আমি এই যে কিছুটা বাফল কার্ড এখানে দিয়ে রাখছি, যে কার্ড সেগমেন্টাল বাফল কীরকম হয়। ঠিক আছে, এই যে এরকম যে কার্ড, এই যে এইভাবে, যে এইটা কি, এই যে এখানে একটা কার্ড দিছে। ঠিক আছে, আবার এইটা আবার উপর দিয়ে এরকম একটা কার্ড। ঠিক আছে, এরকম কার্ড থাকে আর কি বাফলসে। ঠিক আছে, দেন হচ্ছে ডিস্ক অ্যান্ড ডোনাট বাফল কীরকম হয় এটা দেখাইছে, যে ডোনাটের মতো শেপ আর কি থাকে। ঠিক আছে, এরকম বাফল। আর কিছু থাকে অরিফিস বাফল। ঠিক আছে, অরিফিসের মতো আর কি শেপ হয় আর কি, এরকম যে অরিফিস বাফল। ঠিক আছে, তো এরকম বিভিন্ন প্রকারের বাফল থাকে। আচ্ছা, এবার যেটা সেটা হচ্ছে ফাউলিং।
খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা একদম লেকচারের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো ফাউলিংটা কি, ফাউলিংয়ের কারণটা কি? ফাউলিং তো আমরা জানি যে মানে ফরেন ম্যাটেরিয়াল অথবা করোসিভ কোনো প্রোডাক্ট টিউবের হয়তো মানে টিউব যেটা আছে ওইটার হয়তো ইনার সারফেসে জমা হওয়া, ঠিক আছে, অথবা আউটার সারফেসেও জমা হইতে পারে যদি আমি শেল সাইডের ফ্লুইডটা চিন্তা করি। তো এইগুলার কারণটা কি, ফাউলিংয়ের কারণ কি? ফাউলিংয়ের কারণ হচ্ছে লো ভেলোসিটি, ঠিক আছে। লো ভেলোসিটির একটা বিশাল বড় ফ্যাক্টর ফাউলিংয়ের জন্য। দেন হাই টেম্পারেচার, দেন ডার্ট, সল্টস, করোশন প্রোডাক্ট, ক্যাটালিস্ট, এগুলো হচ্ছে কারণ ফাউলিং হওয়ার, ঠিক আছে। এগুলো হচ্ছে মেইন কারণ, ঠিক আছে। আরও কারণ থাকতে পারে, বাট এগুলো হচ্ছে মেইনলি এইগুলার কারণে আসলে ফাউলিংটা বেশি হয়। আর এখন প্রশ্ন যে আমরা কিভাবে তাহলে এটা সলভ করতে পারি। ওকে, তাহলে এবার সলভের ইয়াটা আমরা সলিউশনটা দেখি। তো প্রথমে আমরা কি করতে পারি, রিডিউস দ্য এরিয়া। আমরা এরিয়াটা কমাই দিব, কারণ এরিয়া কমাই দিলে আমার কি হবে, ভেলোসিটি ইনক্রিজ করবে। এই যে ভেলোসিটি ইনক্রিজ করবে, আর ভেলোসিটি ইনক্রিজ করলে কি হবে, নাসেল্ট নাম্বার বেড়ে যাবে না, কারণ নাসেল্ট নাম্বার ইকুয়াল টু কি, HL/K। ওকে, সো ভেলোসিটি ইনক্রিজ করলে নাসেল্ট নাম্বার বেড়ে যায়, আর নাসেল্ট নাম্বার is increases, and we know that if Nusselt number increases then heat transfer also increases. ওকে, তাহলে হিট ট্রান্সফার ইনক্রিজ করে গেল, আমার ফাউলিংও কমে গেল। এই জন্য রিডিউস দ্য এরিয়া। ওকে, এরিয়া আমার রিডিউস করলে ভেলোসিটি ইনক্রিজ হবে। ওকে, কারণ লো ভেলোসিটিতে যদি ফাউলিং হয়, হাই ভেলোসিটিতে তাহলে ফাউলিং হবে না। ওকে, এই জন্য আমরা হাই ভেলোসিটি করতেছি, আর হাই ভেলোসিটি করতে গেলে আমাদের এরিয়াকে রিডিউস করতে হবে। ওকে ওকে, এরপরে try to make the flow turbulent, because in turbulent flow heat transfer rate increases, or heat transfer increases the most. ওকে, তাহলে আমাদের কি করতে হবে, ফ্লোকে টার্বুলেন্ট করতে হবে, আর টার্বুলেন্ট করা মানে আমাদের ভেলোসিটি বাড়াইতে হবে। ওকে, অথবা আমরা কি করতে পারি, আমরা চাইলে ফ্লুইড ফ্লোর যেটা আছে, ফ্লুইডের যে ভেলোসিটি ওটা বাড়াই দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাট দেয়ার ইজ এ প্রবলেম হোয়েন ভেলোসিটি ইনক্রিজেস টু মাচ অ্যান্ড দ্য প্রবলেম ইজ প্রেশার ড্রপ। আমরা এটা জানি, ঠিক আছে। আমি আশা করতেছি সবাই বুঝতেছে বিষয়টা। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারে আমি এটা তাহলে একটু বলি। সেটা হচ্ছে আমরা প্রেশার ড্রপের একটা ইকুয়েশন জানি না, যে ডেল্টা পি ইকুয়াল টু একটা ইকুয়েশন আছে কিন্তু, যেটাকে বলা হয় ডার্সিস-উইসব্যাক ইকুয়েশন আর কি। ডেল্টা পি ইকুয়াল টু এই যে এফ ফ্রিকশন ফ্যাক্টর, ঠিক আছে, এফ ইন্টু L/D। ঠিক আছে, আমার কাছে আসলে গ্রাফিক্স ট্যাবলেটটা নাই, এই জন্য আসলে লেখাটা খুবই ঝামেলা। এই জন্য আমি ট্রাই করি একটু কম লেখার আর কি, ঠিক আছে, কারণ লেখাটা খুবই টাফ মাউস দিয়ে আসলে। তো যাই হোক, শেখাটা ইম্পর্টেন্ট, লেখা অত ভালো না হলেও চলবে। তো V² ডিভাইডেড বাই 2G, এটা আমাদের কি মানে ডার্সিস ফ্রিকশন ফ্যাক্টর বা ডার্সিস ইকুয়েশন আমরা জানি, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা, তো এটা কেউ আসলে ফ্লুইড মেকানিক্সের যে কোনো একটা বই দেখলে আসলে এটা পাবে। তো আমার যদি ভেলোসিটি, এবার যদি আমি অন্য একটা কালার নেই, সাপোজ আমি এটা লাল নিলাম, তো আমার যদি ভেলোসিটি ইনক্রিজ করে, সাপোজ 2 গুণ ইনক্রিজ করলো, ঠিক আছে, ভেলোসিটিটা, তাহলে V², তার মানে 4 গুণ ভেলোসিটি বা মানে আমার বাড়লো প্রেশার ড্রপ। আর আমার যদি আবার লেন্থ আবার বেড়ে যায়, ঠিক আছে, সাপোজ লেন্থ 2 গুণ বাড়লো, তাহলে 4 × 2, ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে 8। তাহলে আমার প্রেশার ড্রপ 8 গুণ কিন্তু কী হয়ে গেল, বেড়ে গেল, ঠিক আছে, 8 গুণ প্রেশার ড্রপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু প্রবলেম, যে আমি চাইলেই আবার খুব বেশি পরিমাণ ভেলোসিটিও করতে পারবো না, আবার আমাদের যে হিট এক্সচেঞ্জার আছে ওটার লেন্থ আবার খুব বেশি করা যাবে না, তাহলে আবার প্রেশার ড্রপ হবে। আবার প্রেশার ড্রপ হলে কী হবে, আমার ওভারঅল হিট ট্রান্সফার রেট আবার কমে যাবে, কারণ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কমে যায়, ঠিক আছে। তো সবগুলো বিষয়ই আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার যেটা, সেটা হচ্ছে ফাইনাল, আজকের লেকচারের ফাইনাল স্লাইড, সেটা হচ্ছে যে সিলেকশন অফ ফ্লুইডস ফর টিউবস অ্যান্ড শেল সাইড। মানে টিউবে আমরা কোন ধরনের ফ্লুইড দেবো এবং শেলে কোন ধরনের ফ্লুইড দেবো সেটা আমি লিখে রাখছি, ঠিক আছে। যে টিউব সাইড ফ্লুইড, সেটা হচ্ছে আমাদের যদি করোসিভ ফ্লুইড হয় আমরা ট্রাই করবো টিউব সাইড দিয়ে দিতে, ঠিক আছে। দেন কুলিং ওয়াটার, ঠিক আছে। কেন আমরা করোসিভ ফ্লুইডকে টিউব সাইড দিয়ে দিব, কারণ আউটার সারফেস বা আউটার লেয়ারে যদি আমি দিই, মানে শেল সাইডে যদি আমি করোসিভ ফ্লুইড দিই, তাহলে সমস্যাটা কী হবে, যদি আমি ফিক্সড হেড হিট এক্সচেঞ্জার্স যদি আমি চিন্তা করি, তাহলে সমস্যা হবে এই যে আমাদের যে শেলের যে ইনার স্পেস আছে ওইখানে আমার করোশন হবে, আবার টিউবের যে আউটার স্পেস বা আউটার যে লেয়ার আছে ওইখানে আমার করোশন হবে। ওকে, তাহলে আমার দুই জায়গায় করোশন হচ্ছে, সমস্যা।
বাট আমি যদি করোসিভ ফ্লুইডকে টিউবের মধ্যে দিয়ে দিই তাহলে শুধু টিউবের ইনার সারফেসে আমার কি বলে করোশন হবে। ঠিক আছে, আমরা চাইলে টিউবকে তো রিমুভও করতে পারি, আমরা জানি যে ফিক্সডের ক্ষেত্রে আমরা টিউব রিমুভ করতে পারি। তাহলে টিউব রিমুভ করে ইন্ডিভিজুয়াল একটা টিউব রিমুভ করে আমরা নতুন একটা টিউব দিয়ে দিলাম, তাহলে আমার শেলের ইনার যে লেয়ারটা সেটা তো প্রোটেকশন থাকলো। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করি করোসিভ ফ্লুইডকে শেল সাইডে না দিতে, করোসিভ ফ্লুইডকে টিউব সাইডে দিতে। ওকে, তারপরে কুলিং ওয়াটার টিউব সাইডে দেওয়া হয়। ফাউলিং ফ্লুইডেকেও আবার সেম টিউব সাইডেই দেওয়া হয়, কারণ আমরা হাইড্রোজেটিং করে আমরা খুব সহজেই মানে ইনার মানে টিউবের যে ইনার সারফেস ওইটা পরিষ্কার করতে পারি, এই জন্য ফাউলিং ফ্লুইডকে টিউব সাইডে দেওয়া হয়। দেন লেস ভিসকাস ফ্লুইডকেও টিউব সাইডে দেওয়া হয়। হাই প্রেশার স্টিমকেও আমাদের ফ্লুইড সাইডে দেওয়া হয়, টিউব সাইডে দেওয়া হয়, কারণ কি প্রেশার ড্রপের একটা বিষয় থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে হটার ফ্লুইডকেও আমরা মানে সবসময় ট্রাই করি টিউব সাইড দিয়ে দিতে। ওকে, আচ্ছা এবার আসি সেটা হচ্ছে শেল সাইড ফ্লুইড। ওকে, শেল সাইডে আমরা কোন ফ্লুইডটা দেওয়া প্রেফার করি? কনডেন্সিং ভেপার আনলেস করোসিভ। ওকে, আর ফ্লুইড উইথ লার্জ টেম্পারেচার ডিফারেন্স, যদি আমাদের মানে থার্মাল শক বেশি হয় বা আমরা বলতে পারি যে টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি হয় তাহলে আমরা সেটা চিন্তা করি সবসময় শেল সাইডে দিয়ে দিতে। ওকে, তাহলে আর কি ভালো হয় আর কি শেল সাইডে দিলে আর কি। তো এইটা ছিল হচ্ছে ওভারঅল আজকের যে লেকচার। ঠিক আছে, এটা আমরা এই স্লাইডটা দিয়ে আমরা শেষ করলাম আজকের লেকচারটা। আশা করি সবাই পুরো টপিক্সটা ভালো করে বুঝতে পারছে। ঠিক আছে, কিছু কিছু টপিক্স মানে আমিও জানি কিছু কিছু টপিক্স হয়তো বাদ গেছে। ঠিক আছে, তবে মোটামুটি এতটুকুলো টপিক মানে যতগুলো টপিক্স আজকে আলোচনা করেছি এতটুকু জানলে মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল মোটামুটি বিষয়গুলা সবাই বুঝতে পারবে, এবং মানে সেমিস্টার এক্সামের জন্য আসলে অনেক টপিক্সই আসলে মানে শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই থাক। থ্যাঙ্কস।